আচ্ছা, আজকে হচ্ছে আমাদের 8 নম্বর ক্লাস। গত 7 নম্বর ক্লাসে আমরা কি কি দেখছিলাম একটু দেখে আসি। আহ 6 নম্বর ক্লাসে দেখছিলাম হচ্ছে কাস্টমার এবং সাপ্লায়ার অ্যাড করা। আর 7 নম্বর ক্লাসে প্রোডাক্ট এবং সার্ভিস অ্যাড করা। এখন এইগুলো কিন্তু মানে অল্প কিছু করে দেখানো হয়েছে যে 7টা 10টা, কিন্তু কাস্টমার সাপ্লায়ার অনেক অ্যাড করছি আমরা। ঠিক আছে, কাস্টমার সাপ্লায়ার প্রায় 90টার কাছাকাছি অ্যাড করছি। আর শুধু সরি, কাস্টমার সাপ্লায়ার বলতেছি, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস 90টার মতো অ্যাড করছি। আর পাশাপাশি একটা প্রতিষ্ঠান 90টা প্রোডাক্ট এন্ড সার্ভিস মানে এনাফ, আরো থাকতে পারে, আরো থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু সেটাও আমরা অ্যাড করব। কিন্তু আমার কথা হচ্ছে সিস্টেমটা আমি আগে ধরি যে কোনটা কিভাবে করে, কাজটা শিখি। 2টা 5টা দিয়েও প্র্যাকটিস করলে যা, বাল্ক আকারে প্র্যাকটিস করলেও সেম, আমরা বাল্ক আকারে প্র্যাকটিস করব। তবে আগে একটু সিস্টেমটা জেনে নিব, এটা হচ্ছে ব্যাপার। তারপরে যেহেতু সাপ্লায়ার এবং কাস্টমার কম অ্যাড করা হয়েছে, এগুলো আবার অ্যাড করার জন্য ডাটাবেস দিব আপনাদের। কাস্টমার আর সাপ্লায়ার আরো বেশি বাল্ক আকারে অ্যাড করতে পারবেন। এখন প্রোডাক্ট সার্ভিস যেহেতু অ্যাড করে নিছি, তার মানে এইগুলো ডাটাবেজে একবার অ্যাড করে নিচ্ছি, মানে কি পরবর্তীতে আপনার সিলেক্ট করা ছাড়া কোনো কাজ করা লাগবে না। সিলেক্ট করা ছাড়া একটা অ্যাকাউন্ট পরিপূর্ণভাবে একটু সাজায় নিলে পরবর্তীতে কিন্তু আমার কোনো দিক দিয়ে হ্যাসেল হবে না। ঠিক আছে, এখন আমরা 8 নম্বর ক্লাসে আসছি। দেখেন, ইতোপূর্বে 1 নম্বর ক্লাসে অ্যাকাউন্ট করা থেকে শুরু করে পরবর্তী ক্লাসে যা যা করছি তার প্রয়োগগুলো এখন দেখতে পাবেন। এটা হচ্ছে ম্যানেজিং সেলস। এই চ্যাপ্টারটা অনেক বড় চ্যাপ্টার। ম্যানেজিং ব্যাংক এবং ম্যানেজিং সেলস, এই দুটো সব থেকে বেশি কাজ পাবেন কুইক বুকসে। ম্যানেজিং সেলস বলতে ম্যানেজিং সেলস এর আন্ডারে সেলস সম্পর্কিত যা যা আছে সবকিছু আপনারা পাবেন। সেলস এর সাথে সম্পর্কিত সবকিছু, অল এভরিথিং, পার্ট বাই পার্ট পাবেন। এখন আমাদের প্রথম ফোকাস থাকবে আমরা কাজটা শিখবো যে এস্টিমেট কিভাবে করে, এস্টিমেটের থেকে ইনভয়েসে কিভাবে কনভার্ট করে, রেকর্ড ইনভয়েস আমরা নতুন করে কিভাবে একটা ইনভয়েস রেকর্ড করতে পারি, ক্রেডিট নোট কিভাবে ইস্যু করতে হবে, রিসিপ্ট পেমেন্ট কিভাবে করতে হবে, এই বিষয়গুলো আমরা যদি করতে জানি, কাজটা শিখি, তাহলে কিন্তু আমার ডাটাবেস যেখান থেকে আমি পাই না কেন, যে ডাটাবেস পাই আমি একই রুল সবকিছু জায়গায় ফলো করতে পারবো, বা সব জায়গায় আমার কাজ করতে সুবিধা হবে। তা আমরা আগে শিখবো, বিষয়টা শিখবো, এরপরে আমরা ডাটাবেস ওয়াইজ প্র্যাকটিস করবো। প্রত্যেকটা ডাটাবেস আপনাদের দিয়ে দেওয়া হবে, এক একটা সেশন শেষ হবে, তারপরে ডাটাবেস দিয়ে দিব। আর ক্লাসের লিঙ্কটা, ওই সরি, ইসের অ্যাসাইনমেন্টের যে কিভাবে দিবেন সেটা আমি গ্রুপে আপলোড দিয়ে দিছি। ক্লাস শেষ হলে, আপলোড হয়ে গেলে আমি লিঙ্কটা দিয়ে দিব আপনাদের। ওইভাবে অ্যাসাইনমেন্টটা দিবেন। অর্থাৎ আমাদের 6টা 7টা অ্যাসাইনমেন্ট ডিউ হয়ে গেছে, অনেকে জমা দিয়েছেন, তারপরেও এখন যারা দেন নাই, তারা অ্যাসাইনমেন্টের ক্লাসটা দেখে, ভিডিওটা দেখে আপনারা একটু জমা দিবেন কাইন্ডলি। কারণ অ্যাসাইনমেন্ট জমা না দিলে, স্কিলটা ঢাকুন, আচ্ছা, অ্যাসাইনমেন্ট জমা না দিলে কিন্তু এতে মানে অগ্রসর হতে পারবেন না খুব বেশি দিন। ঠিক আছে, আচ্ছা, তাহলে এবার 8 নম্বর ক্লাসে আমরা দেখি ম্যানেজিং সেলস, সব থেকে বড় চ্যাপ্টার এবং সব থেকে বেশি অর্ডার পাবেন এই চ্যাপ্টার থেকে, এইটা আর ব্যাংক রিকনসিলিয়েশন বা ম্যানেজিং ব্যাংক চ্যাপ্টার থেকে। ম্যানেজিং সেলস এর আন্ডারে আমরা কি কি করব? প্রথমে রেকর্ডিং এস্টিমেট। রেকর্ডিং এস্টিমেটটা কি, আমরা প্রথমে এটাই যাব। রেকর্ডিং এস্টিমেট, তার আগে একটু ডুপ্লিকেট করে নিই কুইক বুকসটা। এখন রেকর্ডিং এস্টিমেট আমরা পাবো কোথায় আগে সেটা দেখি, তারপরে কথা বলছি। এই যে কাস্টমারের আন্ডারে আমার সেলস সম্পর্কিত যা, সবই কিন্তু কাস্টমারের সাথে হবে। আর পার্সেস সম্পর্কিত যা সাপ্লায়ার বা ভেন্ডরের সাথে হবে। ঠিক আছে, তা আমরা এইখান থেকে কিন্তু সব পাবো। আবার কোথা থেকে পাবো এই একই জিনিস, এই এই বিষয়গুলো কাস্টমার সাপ্লায়ার্স এর এই বিষয়গুলো কোথায় পাবো? ড্যাশবোর্ডে পাবো। ওই যেখানে দেখাইছিলাম ড্যাশবোর্ডে, গেট থিংস ডান, এখান থেকে পাবো। ঠিক আছে, শর্টকাট করে ওই একই জিনিস এখান থেকেও পাবো, আবার প্লাস নিউ আইকন থেকেও পাবো। এখন আমার এইখান থেকে একটু সহজ হবে। আমাদের প্রথম কাজ হচ্ছে ইস্টিমেট। এই যে ইস্টিমেট, ইস্টিমেটটা কি আমরা একটু দেখে আসি। ইস্টিমেট, আমি বলছিলাম না যেটা বাজেট, একটা উদাহরণ দিয়ে দেখাইছিলাম যে কোনো একটা মানে বাস্তবিক লাইফের এক্সপিরিয়েন্স দিয়ে দেখাইছিলাম, কারণ আমাদের এখানে সায়েন্সের আছেন, আর্টসের আছেন অনেকে। তো ধরেন একটা বিয়ের অনুষ্ঠান, যার হোক ফ্যামিলির ভিতরে একটা বিয়ের অনুষ্ঠান, আমরা বাজেট করলাম 5 লাখ টাকা, যে 1 মাস পরে বিয়ে। 5 লাখ টাকা বাজেট করে, এই বাজেট অনুযায়ী দেখা যাচ্ছে খরচ হয়ে গেল আমার বিয়ের সময়, যে 1 মাস পরে যে খরচ হয়ে গেল 6 লাখ টাকা। আমরা বাজেটের থেকে বেশি হতে পারে, বাজেটের সমান হতে পারে, বাজেটের কমও হতে পারে। এস্টিমেটটা মানে একটা পূর্ব পরিকল্পনা, ঠিক আছে, প্রি ফর্মা ইনভয়েস যেটাকে বলতেছে। ঠিক আছে, এখন বিষয়টা হচ্ছে যে আমি এস্টিমেট করে আগাবো। আমার এর সাথে সমানও হতে পারে, এর থেকে কম হতে পারে, বেশি হতে পারে, কিন্তু বিজনেসের ক্ষেত্রে এস্টিমেটটা কি? যে ধরেন আমি বা আপনি নিজের জায়গায় নিজেকে উদাহরণ দিয়ে বুঝবেন যে আমি আমি যদি একজন কাস্টমার হই, তা আমি আমার সাপ্লায়ারের কাছে এস্টিমেট পাঠাবো। এখন এই এস্টিমেটটা আমার ক্ষেত্রে আমার রেকর্ড করার প্রয়োজন হচ্ছে না।
কিন্তু কোনো একটা কাস্টমার যদি আমার কাছে এস্টিমেট পাঠায় সেইটা আমি কিভাবে রেকর্ড করব? আমি যেটা পাঠাবো সাপ্লায়ারের কাছে সেটা সাপ্লায়ারের কাছে এস্টিমেট হিসেবে পরিগণিত হবে। কিন্তু আমার কাছে যদি আমার কোনো কাস্টমার এস্টিমেট পাঠায় যে আমি পরবর্তী 6 মাসে আপনার কাছ থেকে 6 লাখ টাকার পণ্য নিব, তার একটা প্রি ফর্মা ইনভয়েস আমি পাঠাইছি বা এস্টিমেট আপনাকে আমি পাঠাইছি। একবারে নিব না, প্রতি মাসে 1 1 লাখ টাকার পণ্য আমাকে দিবেন। তা এসে এস্টিমেট আমি যতক্ষণ না পর্যন্ত বলবো যে আপনি এই প্রোডাক্টগুলো পাঠান ততক্ষণ পাঠাবেন না। যখন বলবো যে আমাকে এবার ইনভয়েসে কনভার্ট করেন, এস্টিমেটটা শুরু করেন এই মাস থেকে, ধরেন এই এই ডিসেম্বরের 2 তারিখ, আজকে এস্টিমেট পাঠালো, কনভার্ট করতে বললো জানুয়ারির 1 তারিখ থেকে, যে আমি এখন পাঠাচ্ছি 6 লাখ টাকার পণ্য নেবো 6 মাসে, 1 1 লাখ টাকা করে। তো এইটা এখন আমি এস্টিমেট পাঠাচ্ছি, আপনি দিবেন আমাকে কবে? জানুয়ারির 1 তারিখ থেকে প্রোডাক্টটা দিবেন। এই হচ্ছে এস্টিমেট। তাই এস্টিমেট কিন্তু আমার কখনো হিসাবে প্রভাব ফেলবে না, হিসাবে লেনদেনে কোনো প্রভাব ফেলবেন না। এটা হচ্ছে নন পোস্টিং আইটেম, এটা কোনো রিপোর্টে কোনো কিছু হিট করবে না যতক্ষণ না পর্যন্ত এস্টিমেট থেকে ইনভয়েস না করবে। এস্টিমেট থেকে যখন ইনভয়েসে কনভার্ট করব তখন কিন্তু আমার রিপোর্ট হিট করবে বা এটা পোস্টিং আইটেম হিসেবে গণ্য হবে। তাহলে আমরা চলেন রেকর্ডিং এস্টিমেট কিভাবে করি। আমার কিন্তু বলছি একটা ব্যাপার, যে আমরা যে কাজগুলো শিখবো তা কিন্তু ছোট আকারের, মানে যেটা আমরা প্র্যাকটিসের পারপজে শিখবো, আমার জানার জন্য শিখবো, সেটা কিন্তু আমি 2টা 3টা 5টা 7টা দিয়ে আমি প্র্যাকটিস করাবো। এরপরে ডাটাবেস দিয়ে দিব, ডাটাবেস অনুযায়ী আমি কেমনটা করাইছি রুল রেগুলেশন সবকিছু ঠিক রেখে আপনারা প্র্যাকটিস করবেন। যেখানে বেঁধে যাবেন আমাকে বলবেন, আমি সর্বাত্মক সহযোগিতা করব। কিন্তু আপনার আগে ধরতে হবে না, প্রথমেই যদি ডাটাবেস নিয়ে ওই 100 ট্রানজেকশন দিয়ে এস্টিমেট বা ইনভয়েস করানো শুরু করে দিই, তো এই 100 একটার পরে একটা করে যাইতে যাইতে কিন্তু সময়টাই যাবে। কিন্তু যদি 2 4 5টা করে দেখাই দেই, তারপরে কিন্তু আপনি নিজে করতে পারবেন। যেখানে করতে পারবেন না, প্রবলেম ফেস করবেন, আমাকে বললে আমি হেল্প করবো। আচ্ছা, তাহলে ধরেন আমাদের একটা এসেছে একটা এস্টিমেট, এই এই যে একটা ফাইল, এক্সেল ফাইল, এটা আপনাদের দিয়ে দিব। দেখেন এই এই এস্টিমেট, ইনভয়েস, সেলস রিসিপ্ট, অনেক কিছু আছে এখানে। এখন এটা ওপেন করলে কেমন ভাবে ওপেন করবেন আগে এটা একটু দেখি। কারণ এখানে ধরেন 8টা 9টা ফাইল আছে, যদি আমি সিঙ্গেল সিঙ্গেল এক একটা করে দিই তা ফাইলগুলো অনেক হয়ে যাবে, আপনি অনেক সময় অনেক ক্ষেত্রে খুঁজে না পাইতে পারেন। কিন্তু একটা এক্সেল শিটের ভিতরে যদি নিচে আলাদা আলাদা শিট করে দেওয়া দেওয়া হয়, যেমন দেখেন এটা তো, আচ্ছা এখানে দেখেন এস্টিমেট, এটা এস্টিমেট আছে, এরপরে ইনভয়েস 1, এরপর সেলস রিসিপ্ট 1, আমি নিচের দিকে মানে ক্লিক করতেছি, এরপর সেলস রিসিপ্ট 2, ইনভয়েস 2, ইনভয়েস 3, সেলস রিসিপ্ট 3, ইনভয়েস 4, ইনভয়েস 5, এরপরে ইনভয়েস 6। অনেক কিছু কিন্তু একটা এক্সেল ফাইলে আছে। এখন এইটা কেন দেওয়া? যাতে করে এক ডাটাবেজে আপনি অনেক কিছুই পান, যে এই সম্পর্কিত যে প্র্যাকটিস আপনার যেন এক এক্সেল ফাইলে থাকে এবং সবগুলো যেন সাজানো গোছানো থাকে। তাহলে আপনি প্র্যাকটিসও ভালোভাবে করতে পারবেন। এই একটা এক্সেল ফাইল ডাউনলোড করে নিলে আপনার সমস্ত ইনফরমেশন গুলো কিন্তু আপনার একই ফাইলে থাকবে, জাস্ট এক একটা অপশন করে করে আপনি যাইতে পারবেন এবার। কিন্তু এই নিচের অপশন গুলো যদি দেখা যাচ্ছে যে আপনি খুঁজলেন, এই ফাইলটা ওপেন করলেন, এই ইনভয়েস 1 এখানেই সিলেক্ট হয়ে যাচ্ছে, পরে যে কিছু আছে নিচে এগুলো খেয়াল করলেন না, এটা কিন্তু মেনে নেওয়ার মতো না, যেহেতু দেখাই দিচ্ছি। কারণ আপনি আগে একটু খুঁজবেন, ক্লাসের ইনস্ট্রাকশন ফলো করবেন, পূর্ণাঙ্গ মনোযোগ দিয়ে ক্লাসের ভিডিও বলেন বা ক্লাস বলেন একটু দেখবেন। আচ্ছা, এইবার এখানে প্রথম ইনভয়েস 1-এ কি আছে? ইনভয়েস 1-এ মানে এখানে হবে এস্টিমেট, সরি, এটা ইনভয়েস 1 হবে না, এটা এস্টিমেট হবে। আমি লিখে দিব, সমস্যা নেই। এখন আহ এটা কি সেই ডাটাবেসটা? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এটা হচ্ছে ইনভয়েস না, এটা এস্টিমেট 1 হবে, আমি এডিট করে দিব, ঠিক আছে। দেখি আর একটা ডাটাবেস আছে কিনা, আমি একটু পজ করি ক্লাসটা। এস্টিমেট এস্টিমেট এস্টিমেট, একটা মিনিট। এস্টিমেট এস্টিমেট, আচ্ছা ওইটা এস্টিমেট আমি এডিট করে দিব, সমস্যা নাই, ঠিক আছে। কারণ এখানে ডাটাবেস ওইটা পাচ্ছি না, হয়তো ভিতরে কোনো গুগল ড্রাইভের লিঙ্কে ঠিক মানে সঠিকটা পাবেন, এস্টিমেট লেখা আছে যেটা ওইটা পাবেন। এখানে মনে করেন আমি এস্টিমেট লিখে দিতে পারি। আহ এটা কি এস্টিমেট? তো না, এটা এস্টিমেট না, এস্টিমেটটা কই তাহলে? একটা মিনিট। ইনভয়েস 1-এর আগে এস্টিমেটও একটা জায়গা ছিল, অর্থাৎ এর আগেও এস্টিমেটটা ছিল। সেই এস্টিমেটটা আমার মনে হয় এই ডাটাবেসে, আমি একটু ডাটাবেসটা একটু ইয়ে করে দিই, তাহলে আপনাদেরও নিতে সুবিধা হবে। ডাটাবেজ, ডাটাবেজ, আমি ক্লাস ওয়াইজ আলাদা করি ডাটাবেস, আপনারা এইভাবে ক্লাস ওয়াইজ পাবেন। ইভেন ক্লাসের লিঙ্কটাও এর ভিতরে দিয়ে দিতে পারবো। 8 9, দেখি এটা একটু ওপেন করে দেখি, একটা মিনিট টাইম দেন। এর ভিতরে মনে হয় এস্টিমেট কথাটা লেখা আছে, আশা করি।
হ্যাঁ এস্টিমেট লেখা আছে, তার মানে এইটা। এরপরে ইনভয়েস, তার মানে এখান থেকে এস্টিমেট কথাটা হারাই গেছিল। যাই হোক, আমি ওটা ডাউনলোড করি আপনাদের দিয়ে দিতে হবে, যেহেতু আমি ডাউনলোড করে ফেলি তাহলে সুবিধা হবে। ওটা আমি স্ক্রিনে নিয়ে আসবো, মানে ওখানে সব আছে, এস্টিমেটটা হারাই গেছিল। হুম, ডাউনলোড হয়ে গেছে আশা করি। এস্টিমেট পিসি, একটা মিনিট। ও, ওইটার জন্য রিপ্লেস হচ্ছে না। এটা আর এক ভেজাল, এটার নামটা একটু চেঞ্জ করে দিই। অনলি, আচ্ছা, ওইটা আবার ওপেনও করা। দাঁড়ান, একটা মিনিট একটু সময় দিন। আচ্ছা, এই ফাইলটা রেডি ছিল কিন্তু ওখানে এস্টিমেট হারায় গেছে। আচ্ছা, এবার পেস্ট করি দেখি। হ্যাঁ, এবার দুটো দুই নাম হয়ে গেছে, এটা এখন লাগতেছে না, এটা এখানে থাকুক, আর এইটা আপনাদের দিতে হবে। এটা একটু ওপেন করলে আমরা শুরু করতে পারি। আচ্ছা, এই যে এস্টিমেট চলে আসছে, এই যে এস্টিমেট, তাহলে আমরা এখান থেকে শুরু করি। এই হচ্ছে ডাটাবেজ। গেল, এতক্ষণ কি ভিডিও হয় নাই? হুম, হয়েছে। আচ্ছা, এই হচ্ছে ডাটাবেজ আমাদের। এই ডাটাবেজ অনুযায়ী আপনার এখানে অ্যালেক্স ব্লাকি আমাদের কাস্টমার। অ্যালেক্স ব্লাকি, এস্টিমেট ডেট এখানে দেওয়া আছে, প্রোডাক্ট সার্ভিস দেওয়া আছে, কোয়ান্টিটি, ট্যাক্সেবল মানে কত পার্সেন্ট ট্যাক্স কোন আইটেমে। এরপরে দেখেন এস্টিমেটকে কনভার্ট টু ইনভয়েস এর ডাটা দেওয়া আছে। এরপরে পেমেন্ট রিসিভ দেওয়া আছে, কিভাবে রিসিভ করবো পেমেন্টটা। এখন আমাদের প্রথম কাজ হবে এই ডাটাবেজ অনুযায়ী আমরা এস্টিমেটটা রেকর্ড করব। তাহলে এস্টিমেট রেকর্ড করার জন্য রেকর্ডিং এস্টিমেট আমরা ডাটাবেজে চলে যাব। এখানে চলে যাব প্লাস নিউ আইকনে এস্টিমেটে ক্লিক করব। ক্লিক করে আমাদের ডাটাবেজ অনুযায়ী যা আছে তাই আমরা এখানে ইনফরমেশন গুলো দিব। একদম সহজ, যেহেতু আমরা ডাটাবেজ সব সেট আপ করে নিয়েছি, এখন কিন্তু বিষয়গুলো বা কাজ করতে গেলে আমাদের অনেক সহজ হবে এই সেট আপ করার জন্য। এখন এখানে আমরা দেখি কাস্টমার একটা অপশন আছে, এখান থেকে কাস্টমার আমার ডাটাবেজে যা আছে চুজ করবো এখান থেকে। যদি কোনো কাস্টমার অ্যাড করা না থাকে, অ্যাড নিউ আইকনে ক্লিক করে নতুন কাস্টমার অ্যাড করব। ঠিক আছে, এই অপশনটাও আছে। যখন কোনো কাস্টমার এখানে চুজ করা হবে, তার যত ডাটা আছে লাইক ইমেইল, বিলিং অ্যাড্রেস, শিপিং অ্যাড্রেস, এগুলো সবকিছু এখানে শিপ ভায়া, শিপ ডেট সবকিছু এখানে চলে আসবে। আমরা ডেটটা সিলেক্ট করে দিব, কিন্তু বাকি অনেক ইনফরমেশন এখানে চলে আসবে। চলে আসলে এরপরে কিন্তু এখানে আমার যে সার্ভিস বা প্রোডাক্ট, এখানে ডেসক্রিপশনে প্রোডাক্ট সিলেক্ট করব, প্রোডাক্ট ডেসক্রিপশন থাকবে, কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, ভ্যাট সবকিছু সিলেক্ট করে আমি লাস্টে কন্ট্রোল এবং সেভ দিব। এবং আরো কিছু একটু দেখি, অ্যাটাচমেন্ট রাখতে পারবো। ধরেন ওনার সাথে কোনো একটা ডকুমেন্টস আমি অ্যাটাচমেন্ট হিসেবে রাখতে পারবো এখানে। তারপর ডিসকাউন্ট পার্সেন্ট, কত কি ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, পার্সেন্টে দেওয়া হোক বা ভ্যালুতে দেওয়া হোক, এগুলো সব কিন্তু এখান থেকে রেকর্ড করতে পারবো। ঠিক আছে, এখানে অনেক অপশন আছে। আবার ক্লাস, এখানে ক্লাসিফাই করতে পারবো প্রোডাক্টগুলো। তার মানে আমরা একটু দেখে নিলাম, এখানে অ্যামাউন্টটা দেখাবে এখানে। এই হচ্ছে বিষয়। এখন এখানে আরেকটা বিষয় জরুরি আছে, পেন্ডিং। এখানে একটা স্ট্যাটাস আছে, পেন্ডিং এ ক্লিক করবো, এটা মানে হচ্ছে এস্টিমেটের স্ট্যাটাস। ঠিক আছে, এস্টিমেটটা চারটা স্ট্যাটাসে থাকবে। এই যে পেন্ডিং এর এইখানে দেখেন, এই যে ড্রপ ডাউনে ক্লিক করলাম পেন্ডিং এ, এখানেও লেখা উঠলো পেন্ডিং। এখানেও যদি এসে আবার ড্রপ ডাউনে ক্লিক করি, আমরা এই স্ট্যাটাসের মানেটাকে একটু বুঝি। প্রথমটা পেন্ডিং, তার মানে কি, যখন আপনাকে কোনো একটা কাস্টমার ইনভয়েস, সরি এস্টিমেট পাঠাচ্ছে, এস্টিমেটটা তো আমাদের কাস্টমার থেকেই আসবে। তা কাস্টমার যখন এস্টিমেট পাঠাবে যে আমি পরবর্তী 6 মাসে এই যে 6 লাখ টাকার প্রোডাক্ট কিনতে চাই, এই যে এস্টিমেটটা প্রথমে আমার কাছে আসবে যখন, তখন পেন্ডিং অবস্থায় থাকবে। পেন্ডিং অবস্থায় থাকবে। অ্যাকসেপ্টেড কখন হবে? পেন্ডিং এর পরে হচ্ছে অ্যাকসেপ্টেড। পেন্ডিং থেকে যখন এটাকে আমার, পেন্ডিং ততদিন থাকবে যতক্ষণ পর্যন্ত এটাকে ইনভয়েস আমি কনভার্ট না করি। যতদিন আমি ইনভয়েসে কনভার্ট না করব ততদিন পেন্ডিং থাকবে। জাস্ট আমার কাছে আসছে মানে এই যে অ্যাকসেপ্ট হয়ে গেছে তা কিন্তু না। এস্টিমেট হাজার জনে পাঠাতে পারি, কিন্তু প্রোডাক্ট কিনবে এর থেকে যে কয়জন, তাদের তাই অ্যাকসেপ্টেড হবে। ঠিক আছে, অর্থাৎ ইনভয়েস যখন করবো, তাহলে পেন্ডিং থাকবে যতদিন পর্যন্ত আহ, আমি ইনভয়েস না করবো ততদিন পেন্ডিং থাকবে, এটা বুঝলাম। এরপরে যখন অ্যাকসেপ্টেড তখন উঠবে, যখন আমি এস্টিমেটের কিছু অংশ হইলেও আমি ইনভয়েসে কনভার্ট করব। এস্টিমেটেড যখন আমাকে পাঠানো হয়েছে পেন্ডিং থেকে, যখন আমি এটা কিছু অংশ হইলেও আমি ইনভয়েসে কনভার্ট করব, তখন এটা অ্যাকসেপ্টেড স্ট্যাটাস চলে আসবে। এখন
লস কখন আসবে? দেখা যাচ্ছে উনি 6 লাখ টাকার প্রোডাক্ট অর্ডার মানে করছে, মানে প্রোডাক্টের জন্য এস্টিমেট পাঠাইছে। এখন আমি যতক্ষণ পর্যন্ত এই পুরো 6 লাখ টাকার ইনভয়েস না করব, ধরেন 5,99,999 টাকা কনভার্ট করলাম ইনভয়েসে, ওই 1 টাকা কনভার্ট করলাম না, ওই 1 টাকার জন্য কিন্তু স্ট্যাটাসটা ক্লোজ হবে না। তার মানে যতটুকু এস্টিমেট পাঠাইছে ততটুকু পর্যন্ত যতক্ষণ আমি ক্লোজ না করব, ততক্ষণ পর্যন্ত ইনভয়েসে কনভার্ট না করব পুরো অংশটা, ততক্ষণ পর্যন্ত আমার ক্লোজ হবে না। পুরোটা যখন আমার ইনভয়েসটাকে, পুরো ইনভয়েসকে আমি সরি পুরো এস্টিমেটকে আমি যখন ইনভয়েসে কনভার্ট করব, তখন কিন্তু এটা ক্লোজড লেখা উঠবে। এই হচ্ছে এই স্ট্যাটাসটা মিনিং। আর রিজেক্টেড হবে কি, কোনো কারণে যদি এস্টিমেটটা আমি ক্যান্সেল করে দেই আমার দিক দিয়ে, তখন এটা রিজেক্টেড লেখা উঠবে। তো আমরা সংক্ষেপে জেনে নিলাম যে এস্টিমেটে 4টা স্ট্যাটাসের কোনটার কি মিনিং দাঁড়াচ্ছে। তাহলে আমরা এখানে ডাটাবেজ অনুযায়ী কি লেখা আছে, অ্যালেক্স ব্লাকি, আমি আগে দেখবো অ্যালেক্স ব্লাকি আছে কিনা। অ্যালেক্স ব্লাকি, অ্যালেক্স ব্লাকি আমার ডাটাবেজে এখানে কাস্টমার অ্যালেক্স ব্লাকি, হ্যাঁ এই যে আলো অ্যালেক্স ব্লাকিকে আমরা চুজ করলাম। এবার দেখেন এইখানে ক্লিক করা আছে, বাইরে ক্লিক করব, আমার এই যে মেইল, তারপরে বিলিং অ্যাড্রেস সবকিছু কিন্তু এখানে চলে আসছে। এরপরে জরুরি কি, এস্টিমেট ডেট, কাস্টমার সিলেক্ট করা জরুরি। এরপরে এস্টিমেট ডেটটা, আমাদের এস্টিমেট ডেট কত, ডিসেম্বর 2, 2022। এখন দেখেন আমরা যতগুলো প্রোডাক্ট বা সার্ভিস অ্যাড করছি, সার্ভিস না প্রোডাক্টের কথা বলি, সবাই দেখছিলেন 2018 সালের জানুয়ারি 1 তারিখ দেওয়া ছিল। কেন দেওয়া ছিল, যে ওই যে যে যার ডাটাবেজে আমরা প্র্যাকটিস করছি, উনি যে বায়ার, উনি ওই ডেটা থেকে উনি ব্যবসাটা শুরু করছে। এখন অবশ্যই আমার প্রোডাক্ট বা সার্ভিস যদি অ্যাড করা থাকে, তখন ওই ডেটে করছি আমরা, ওনার যেহেতু ডাটাবেজ অনুযায়ী আমরা করছি। এখন দেখেন আমরা এই 2024 সাল, এখন আমি যদি ওই 2022 সালের এস্টিমেট বা ইনভয়েস যাই বলেন, যে লেনদেন হোক, আমি যদি করতে চাই, তা ব্যাকডেটে যাইতে হলে আমার কি করতে হবে? আমি যদি ওইটা 2018 সালে না দেখাতাম, আমার যে প্রোডাক্ট বা সার্ভিস ওই 2018 সালের ডেট দিয়ে অ্যাড না করতাম, তাহলে কিন্তু আমরা এখন ব্যাক ডেটে যে 24 সাল থেকে 22 সালের ইনভয়েস করতে পারতাম না, বা এস্টিমেট করতে পারতাম না। এখন এটা হচ্ছে ভ্যারি করবে যে আমার প্রোডাক্ট বা সার্ভিসের ডেট যদি আমি আজকে অ্যাড করতেছি, আজকের ডেটটা দিয়ে দিই ভুল ক্রমে, তাহলে কিন্তু ব্যাক ডেটে ইনভয়েস বা এস্টিমেট যাই বলেন কিছু করতে পারবো না। কাজেই আমরা ওই ডাটাবেজে যা উল্লেখ থাকবে সেই অনুযায়ী দিই। তাহলে এখানে দেওয়া আছে 22 সাল ডিসেম্বরের 2 তারিখ, আজকের ডেটে, একদম আজকের ডেটে, বরাবর 2 বছর, ভালো ডেটে আমরা ক্লাস করতেছি। আচ্ছা, 2022 সাল ডিসেম্বরের 2 তারিখ, এই হচ্ছে ছিল ওনার এস্টিমেট ডেট। এবং কি কি ছিল প্রোডাক্ট, বা এখানে শিপিং ডেট টেট কিছু দেওয়া লাগবে কিনা, শিপিং ভায়া এই একটা শিপিং ডেট, এগুলো কিন্তু আগে ছিল না। ঠিক আছে, অনেক কিছু আগে ছিল না, অনেক সংযোজন হবে, বিয়োজন হবে, বিয়োজন তেমন একটা হয় না, তবে সংযোজন হয় বেশি কুইক বুকসে। আপডেটেড থাকতে হবে, এটা কুইক বুকস কোনো নোটিফাই করে না যে আমরা কি কি আপডেট করলাম এই আপডেটে। ওরা নিত্য নতুন প্রতিদিন কোনো না কোনো আপডেট আনে। ঠিক আছে, এখন এটা কাজ করতে করতে, ওই অপশনটা প্র্যাকটিস করতে করতে, ঘাটাঘাটি করতে করতে জানতে হবে। এটা এমন না যে আমি আগে থেকে জানি, আমি যখনই যেটা নিয়ে কাজ করি, তখন আমার কাছে নতুন যখন মনে হয়, তখন আমি বুঝতে পারি নিজে থেকে। আপনিও যখন একটু এক্সপার্ট হবেন, একটু কুইক বুকস ঘাটাঘাটি করবেন, সব ফাংশনগুলো একবারে প্র্যাকটিস করে শুরু থেকে শেষ করবেন, তখন তো জেনে যাবেন কোথায় কোন ফাংশনটা ছিল। সেখান থেকে অপরিবর্তিত, মানে পরিবর্তন যদি হয়, অপরিবর্তিত থাকলেও বুঝতে পারবেন, পরিবর্তন হলেও বুঝতে পারবেন, তখন বুঝে নেবেন যে এটা আপডেট নিয়ে নিচ্ছে। ঠিক আছে। আচ্ছা, এবার আসি আমরা কাজে। সার্জিক্যাল ইকুইপমেন্ট কোয়ান্টিটি 2 পিস, ট্যাক্স 10%। তাহলে আমাদের সার্জিক্যাল ইকুইপমেন্টটা দিতে হবে এখানে। এখানে আমার আর কিছু দেওয়ার দরকার নাই। সার্জিক্যাল ইকুইপমেন্ট প্রোডাক্ট এবং সার্ভিসে এসে SUR এতটুকু লিখবো, সার্জিক্যাল ইকুইপমেন্ট। আচ্ছা, সার্জিক্যাল ইকুইপমেন্ট আমার ছিল ডাটাবেজ অ্যাড করা, ধরেন আমার নাই, অ্যাড করা নাই, তাহলে কি করব আমরা, যখন নতুন অ্যাড করব এইখান থেকে, ইনভয়েস বলেন, এস্টিমেট বলেন, এই সমস্ত জায়গা থেকে যখন এগুলো অ্যাড করতে চেষ্টা করব, তখন কিন্তু আমরা এইটা পুরোটা কপি করে নিয়ে আসবো। দেখেন এই যে কপি করলাম, কপি করে এই অ্যাড নিউতে পাঠানোর আগে এই সার্চ বারে আমরা পুরোটা পেস্ট করবো। সার্জিক্যাল ইকুইপমেন্ট আছে নাই, তাহলে এখন দেখেন এই সার্জিক্যাল ইকুইপমেন্ট পুরোটা পেস্ট করছি, এখন অ্যাড নিউ সার্জিক্যাল ইকুইপমেন্ট এটা লেখা উঠছে। তাহলে আমরা এখানে ক্লিক করে দিব ওই অ্যাড নিউ সার্জিক্যাল ইকুইপমেন্টের পরে, তাহলে আমার প্রোডাক্টের যে জায়গাটা, নামটা সেখানে চলে আসবে। আমাদের এটা কি, নিঃসন্দেহে এটা স্টক, নিঃসন্দেহে স্টক এটা। এবার ক্যাটাগরি কি হবে, এখানে ক্যাটাগরি দিব স্টক, স্টক দিয়ে দিলাম। এখানে ইনিশিয়াল অন হ্যান্ড, আমি এখানে আপাতত ধরেন মনে রাখার সুবিধার্থে এটা দিয়ে দিচ্ছি 300। ডেটটাও কিন্তু ওই 18 সাল দিয়ে দিব, ঠিক আছে, না হলে কিন্তু ব্যাক ডেটে আমি কোনো ইনভয়েস করতে পারবো না। 18 সাল ডিসেম্বর না, এটা জানুয়ারি 1 দিতে হবে। জানুয়ারি 1, যেহেতু নতুন একটা অ্যাড করতেছি, এরকম যদি আপনারা ফেস করেন সেক্ষেত্রে কি রকম প্রবলেম হবে বা কিভাবে অ্যাড করবেন দেখাই দিচ্ছি। এটা কোয়ান্টিটি 30, ডিসক্রিপশনও সার্জিক্যাল ইকুইপমেন্ট, এটা কপি করে দিয়ে দিই এখানে। সার্জিক্যাল ইকুইপমেন্ট সেলস প্রাইস, এটা প্রাইস তো, আচ্ছা এটা কেমনে না থাকলো, এটা তো অ্যাড করা হয়েছিল, আচ্ছা যাক,
যেহেতু আসছে। আচ্ছা, এখানে সেলিং প্রাইসটা কত ছিল আমরা একটু যদি প্রোডাক্ট আর সার্ভিস থেকে দেখে নেই। সার্জিক্যাল ইকুইপমেন্ট, প্রোডাক্ট আর সার্ভিস, সার্জিক্যাল ইকুইপমেন্ট, প্রোডাক্ট আর সার্ভিস লিস্ট, সার্জিক্যাল ইকুইপমেন্ট, সার্জিক্যাল, সার্জিক্যাল ইকুইপমেন্ট প্রোডাক্টের লাস্টে ছিল, ফার্স্টে ছিল সার্ভিস, প্রোডাক্ট, স্টক। এই যে সার্জিক্যাল ইকুইপমেন্ট 1,000 ছিল, 1,000 ছিল, এটা তো অ্যাড করা হয়েছিল মেবি। আচ্ছা যাক, আমরা হয়তো লাস্টে ডিলিট করা হয়েছিল 1,000। আর এখানে থাকবে হচ্ছে যে সেলস অফ প্রোডাক্ট ইনকাম, এটা ঠিক আছে। ভ্যাট কোনোটা ফিক্সড থাকবে না এখানে আগের থেকে। আর এখানেও ডেসক্রিপশনটা থাকবে সার্জিক্যাল ইকুইপমেন্ট। আর কস্টটা আমাদের একটু দেখতে হবে। কস্ট ওই 1,750 ছিল কস্ট। আচ্ছা, 750 এখানে দেব, 700, 750। আচ্ছা, এখানে আর কিছু দেওয়ার দরকার নাই। এটা এক্সপেন্স হবে কস্ট অফ সেলস নামে, এই হেডে সেলসটা হবে। দিব আমরা 7 ক্লোজ। এটা 7 ক্লোজ করলাম। এবার দেখেন আমাদের ডাটাবেজে সার্জিক্যাল ইকুইপমেন্টটা যুক্ত হয়ে গেল। এই যে সার্জিক্যাল ইকুইপমেন্ট, এখানেও ডেসক্রিপশনে চলে আসলো। কোয়ান্টিটি এই যে এখন কিন্তু ট্র্যাক করতেছে, ঠিক আছে। এখানে আমাদের প্রোডাক্ট এন্ড সার্ভিসটা আমি এখন কেটে দিই, কেটে দিয়ে এখানে আছে কোয়ান্টিটি 2 পিস আর ট্যাক্স 10%। এখানে দিব 2 পিস, ভ্যাটে 10% দিব, ট্যাক্স দিলাম। এরপরে এখানে প্রোডাক্ট সিলেক্ট হয়নি, সার্জিক্যাল, SUR দ্বিতীয়বার সিলেক্ট হয়নি, সার্জিক্যাল ইকুইপমেন্ট, হ্যাঁ এটা দিয়ে দিলাম। মেনশন করে আবার একটু দিতে হবে এই অর্ডারটা। 2 পিস, ভ্যাট 10%, 10% দিলাম। এইবার দ্বিতীয় কি আছে? দ্বিতীয়টা আছে হচ্ছে লাইফ সেভিং ইকুইপমেন্ট, কোয়ান্টিটি 3, লাইফ সেভিং, LIFE, লাইফ সেভিং ইকুইপমেন্ট, কোয়ান্টিটি হবে 3। তারপর এখানে ট্যাক্স 0%, জিরো রেটেড ট্যাক্স। তাহলে আমি এখানে ট্যাক্স এখানে দিয়ে দেবো জিরো, জিরো রেটেড ট্যাক্স দিলাম। এবার আসি পরেরটা। পরের কি আছে? ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট, এটা হয়তো ডাটাবেজে নাও থাকতে পারে। কোয়ান্টিটি 4, 10%। অর্থাৎ যত ডাটাবেজে কিছু না থাকবে তত আপনি অ্যাড করতে পারবেন, ঠিক আছে। ডায়াগনস্টিক, এই যে এটাও নাই ডাটাবেজে, আমি একটু অ্যাড করে আসি। ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট স্টক, এটা স্টক ক্যাটাগরি, যদি এখানে ক্লিক করেন এখানে স্টক দিতে পারবেন। আর এখানে ডেসক্রিপশনেও, এখানেও আমি দিয়ে দিচ্ছি কোয়ান্টিটি 300। এখানে ডেটটা দিয়ে দিই 2018 সাল, 18 জানুয়ারি 1 তারিখ দিতে হবে, জানুয়ারি 1 তারিখ। এখানেও 30। আর এখানে ডেসক্রিপশনেও ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট, এখানে সেলস প্রাইস, তাহলে তো প্রোডাক্টটা আবার ওপেন করাই লাগবে। আচ্ছা, সমস্যা নেই। ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট এখানে কি আছে? ECG মেশিন, লাইফ সেভিং, ডায়াগনস্টিক, DIN, ডায়াগনস্টিক এখানে মেবি নাই। ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট, ECG মেশিন আছে। আচ্ছা, এটা আমি আনুমানিক, যেহেতু এখন লেট হবে, আমি এখানে একটু দিচ্ছি। এখানে মনে করেন ডায়াগনস্টিক টেস্টিং ইকুইপমেন্ট 800। আর এখানে পার্সেসের ডেসক্রিপশনটাও দিয়ে রাখতেছি। পাশাপাশি কস্টটা এখানে 620 বা 600 দিয়ে রাখতেছি, 600, 600 এ দিয়ে 7 ক্লোজ। এবার আমি এখানে ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্টটা, মানে আমি তো ডাটাবেজ অনুযায়ী নিব, কিন্তু ওই লিস্টে এখানে দেখা যাচ্ছে না, বিধায় আমি ওখানে দিলাম না। এখন এখানে কি আছে? প্রাইস কত আছে? প্রাইস বলছি কোয়ান্টিটি 4 এবং ট্যাক্স 10%। 4, এখানে 10%। আমরা বাইরের ডাটাবেজে আমাদের ওই রেট দেওয়া লাগবে না, কোনটা কত, কোনটা দেওয়া নেই, ইত্যাদি ইত্যাদি এরকম করা লাগবে না, ঠিক আছে। কাজেই এই যে যেগুলো দিলাম, দেখা যাচ্ছে আমাদের এই অ্যাড করে নিলাম। এখন এইটা হচ্ছে ছিল ওনার এস্টিমেট, উনি এস্টিমেটেড আমার যে দিল এখানে, দিলে আমি সেটা রেকর্ড করলাম। এই হচ্ছে ওনার যাবতীয় সব ইনফরমেশন, এতটুকু ছিল এস্টিমেট। এখন এস্টিমেটটা উনি তার মানে এটা কিন্তু অর্ডার করে ফেলে নেই। এখন আমি এখানে 7 ক্লোজ দিব। দেখেন আর কোনো ইনস্ট্রাকশন নাই, আমার যা যা ছিল সেগুলো অ্যালেক্স ব্ল্যাকে ছিল, ডেট ছিল, সার্জিক্যাল ইকুইপমেন্ট, লাইফ সেভিং ইকুইপমেন্ট, ডায়াগনস্টিক এন্ড টেস্টিং ইকুইপমেন্ট দিছি, কোয়ান্টিটি সবগুলো দিয়ে দিলাম, ট্যাক্স দিয়ে দিলাম, এই পর্যন্ত ছিল। আর কনভার্ট এগুলো হচ্ছে পরে। তাহলে এই ছিল এস্টিমেট। এখানে যদি 3টা এন্ট্রির জায়গায় 300 হয়, এন্ট্রি 300 হয়, তাও কিন্তু রুল সেম, তাও রুল সেম। কাজেই যাতে বোঝেন, এখানে একের পর এক যদি আমি এন্ট্রি করে যাই, তাহলে কিন্তু আপনার করতেই থাকবো। কিন্তু বিষয় হচ্ছে যে আপনার এখানে বুঝতে হবে যে কি করতেছি। যে 3টার জায়গা 300 করলেও যা, এখানে কিন্তু এই 3টা করলেও সেম, শুধু রুল সেম হবে। আপনার শুধু প্র্যাকটিস করতে হবে পরে ডাটাবেস দিয়ে। তাহলে আমরা এখানে মনে করেন আর কিছু দিলাম না, 7 ক্লোজ আর 7 নিউ দিলে এটা সেভ হবে এবং নতুন একটা পপ আপ এস্টিমেটের নতুন ক্রিয়েট হবে। তা আমরা দিয়ে দিচ্ছি 7 ক্লোজ।
সেভ আপ সেভ আপ এন্ড ক্লোজ দিয়ে দেওয়ার পরে এটা কিন্তু ক্লোজ হয়ে গেল। এবার আমরা একটু রিপোর্ট দেখবো কি হয়েছে। এই যে ক্লোজ হয়ে গেল এস্টিমেট 1001। এখন এখানে আসি, আমাদের কোথায় যাব, এই যে অল সেলসে। অল সেলসের ভিতরে সবকিছু কিন্তু চলে আসবে। অল সেলসে আসি একটু, সরি, সেলস, এই যে অল সেলসে চলে যাব। সেলসের এখানে অল সেলসে আসলে দেখবো এস্টিমেটটা রেকর্ড করা হয়েছে। এখন আমরা একটু রিপোর্টটাও দেখবো এই সাথে সাথে, ঠিক আছে। এই যে অল সেলসে একটা আমরা রেকর্ড করছি এস্টিমেট, এই এস্টিমেটের এখানে দেখতে পারবো, বা অল সেলসের ভিতরেও চলে আসবে। এখন আমরা এখানে একটা রিপোর্ট দেখবো, আসেনি এখনো, এই যে লাস্ট 12 মান্থ করা, এই জন্য এখানে অল ট্রানজেকশন দিয়ে এখান থেকে আমরা দেখতে পারবো টুডে, টুডে অল ট্রানজেকশন, অল মানে অল ডেট দিতে হবে। এখানে অল ডেটটা আসে নাই এখনো, জাস্ট মিনিট। ওয়ার্ল্ড ডেটটা কি হারাই গেল নাকি এখান থেকে? এখানে লাস্ট 12 মান্থের এখানে ওয়ার্ল্ড ডেট চলে আসবে, ঠিক আছে। ওয়ার্ল্ড ডেট তো এখানে দেখা যাচ্ছে না, যাক উপর নিচে কোনো একটা প্রবলেম আছে, এখানেও স্ক্রল ডাউন করা যাচ্ছে না। এখানে চলে আসবে, অটোমেটিক্যালি চলে আসবে। যে পেন্ডিং এ যাই, পেন্ডিং এ আসলে লাস্ট 12 মান্থের জায়গায় ওয়ার্ল্ড ডেট দেখা যাচ্ছে না এখন। দিস ইয়ার 2022 দেখি, 2022-এও ক্লিক করতে পারি আমি। 2022, 2023 দেওয়া আছে, আচ্ছা 2022-এ দিতে হবে আমার। এখানে রিলোড দিলে ওয়ার্ল্ড ডেটটা চলে আসবে, কিন্তু এখন কেন যেন শো করছে না। টুডের আগে উপরে থাকবে ওয়ার্ল্ড ডেটটা। যাই হোক, আমাদের এখানে আমার দেখতে হবে যে এটা রিপোর্টে কতটুকু হিট করছে। রিপোর্টে এটা কোনো হিট করবে না। আমি এখানে যদি এই ফেজে একটু যদি দেখতে চাই যে ওয়ার্ল্ড ডেট দিয়ে ওয়ার্ল্ড ডেটটা শো করতেছে কিনা, যখন এরকম প্রবলেম করবে বা এরকম হ্যাং করবে, আপনারা একটু রিলোড দিবেন। রিলোড দিলে আশা করি ঠিক হবে, ঠিক আছে। এখানে লাস্ট 12 মান্থ আছে, টুডের জায়গায় ওয়ার্ল্ড ডেট হবে, সেটা আসতেছে না এখনো। আমি যদি এখান থেকে বের করতে চাই, সার্চ করি, যে আমাদের সার্চ আইকন আছে, আমরা যদি 1001 দিয়ে সার্চ করি, 1001, এরপর অ্যাডভান্স সার্চ আমি করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, ট্রানজেকশন সার্চ, এখান থেকে আমি সার্চ করতে পারবো 1001, ডেট রেঞ্জ, ট্রানজেকশন, কন্ট্যাক্ট, অ্যামাউন্ট, মেমো। ট্রানজেকশন টাইপ যদি আমি দেই এস্টিমেট, এস্টিমেট, এস্টিমেট দিলাম। এস্টিমেট দিলে দাঁড়ান, এখনো এস্টিমেটটা মানে রেকর্ড যা হয়েছে আমাদের এখনো ডাটাবেজে আসে নাই। রিলোড নিতে হবে একটু, একটু রিলোড দিতে হবে, একটু ধৈর্য ধরবেন। আর এখানে রিপোর্টে আসবে তখনই যখন, মোট কথা যে নন পোস্টিং আইটেম, তো এটা যখন ইনভয়েসে মানে কনভার্ট করব, তখন কিন্তু এটা রিপোর্টে হিট করবে। এখনো রিপোর্টে হিট করার মতো কোনো সময় এটা আসে নাই। একটু রিলোড দেই, সাথে থাকবেন। দেখি অল ডেটটা এখানে যদি শো করে, অল ডেটটা এখনো আসে নাই। অল ডেটটা না আসলে তো আমরা ইনভয়েসও কনভার্ট করতে পারবো না। দেখালো যে 1001 নাম্বার এস্টিমেটেড সেভ 23 সাল না, এই টুডের আগে আসবে অল ডেটটা। আচ্ছা, ব্যাস অপশন থেকে আমরা যদি কোনোভাবে বের করতে পারি, না, কোনো একটা প্রবলেম হয়েছে এখানে, স্ক্রলও করা যাচ্ছে না। অল সেলস, ওভারভিউতে যাই একটু দেখি, ওভারভিউতে শো করে কিনা। না, এখানে দেখা যাচ্ছে এখনো কিছু ক্রিয়েট হয়নি। যাক, এটা আপডেট, ওদের যখন আপডেট চলে এরকম কিছু খুঁটিনাটি প্রবলেম দেখা যায়। তো দেখবেন একটু পরে চলে আসবে, কাজ করতে করতে একটু পরে চলে আসবে আশা করি। কারণ একটু রিলোড নিচ্ছে। সেভ সেভ করবেন এইভাবেই, এভাবেই সেভ হয়ে যাবে। এখানে তো শুধু শুধু আমাদের টাইম ওয়েস্ট হচ্ছে, শো করতেছে না এখন। এস্টিমেটে চলে আসবে কিন্তু এখন এমনটা। আচ্ছা, এখানে এইখানে চেঞ্জ করে দিই, এখানে অল ডেটও দেখা যাচ্ছে না, যার কারণে 23 সাল দেওয়া, ঠিক আছে। 23-এর নিচে 22-ও আসতেছে না, মানে অল ডেট এখানে শো করতেছে না এই মুহূর্তে, আপডেট চলমান, যার কারণে শো করতেছে না। যাক, আমরা একটু দেখতে থাকি অন্যগুলা। এখন এই এস্টিমেটের থেকে ইনভয়েসে যে কনভার্ট করতে হবে, তার জন্য হইলো আমার ওই ট্রানজাকশনটা লাগবে, ঠিক আছে। কারণ ওটা না হলে তো ইনভয়েসও কনভার্ট করতে পারবো না। আমি একটু 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 অফ করি, একটু, কি হলো ব্যাপারটা। এস্টিমেট, আচ্ছা নাই, কোনো একটা প্রবলেম তো হয়েছে। দেখি আমরা এখান থেকে যদি ক্রিয়েট ইনভয়েসটা করতে চাই, এই জায়গা থেকে,
আমরা এই সেম ইনফরমেশন দিয়ে আরেকটা ইনভয়েস মানে এস্টিমেট ক্রিয়েট করি, দেখবেন এবার নাম্বারটা চেঞ্জ হয়ে যাবে। তার মানে 1001 আর রেকর্ড হবে না, 1002, আর ওইটা করতে করতে হয়তো এটা চলে আসবে। ঠিক আছে, এতটুকু বিশ্বাস করি। এখন দেখি আমরা এইখান থেকে এস্টিমেট করার যে অপশনটা দেখলাম, ওখান থেকে একটু এস্টিমেট করবো। এটা তো এখান থেকে হারাইও গেল, সমস্যা করতেছে কুইক বুকসে। আচ্ছা, এখান থেকে যাই, সেলস এস্টিমেটে যাই। আচ্ছা, এখান থেকে ক্রিয়েট এস্টিমেটে যাব। ক্রিয়েট এস্টিমেটে যাব। ক্রিয়েট এস্টিমেটে গেলে এখান থেকে একটু আমরা এস্টিমেট ক্রিয়েট করার চেষ্টা করবো সেম ইনফরমেশন দিয়ে। কোনো না কোনো একটা প্রবলেমের কারণে এখানে শো করেনি। আচ্ছা, আমরা অ্যালেক্স ব্লাকি কি আমরা একটু এখানে একটু ফাস্ট করে যাই। অ্যালেক্স ব্লাকি এস্টিমেট ডেট 2022, দেখেন 22 দেওয়াই আছে অলরেডি, 2022। এখানে সবকিছু ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে ছিল একটা, আচ্ছা এখানে আবার নতুন করে আমার একটু রেকর্ড করতে হবে। সার্জিক্যাল ইকুইপমেন্ট, লাইফ সেভিং ইকুইপমেন্ট, সার্জিক্যাল ইকুইপমেন্ট, সার্জিক্যাল, SUR, সার্জিক্যাল ইকুইপমেন্ট কোয়ান্টিটি 2 পিস, VAT 10%। দেখি আমি একটু বিষয়টা একটু দেখি। লাইফ সেভিং ইকুইপমেন্ট কত পিস? লাইফ সেভিং ইকুইপমেন্ট হচ্ছে কোয়ান্টিটি 3, VAT 0, কোয়ান্টিটি 3, ভ্যাট হচ্ছে জিরো, জিরো রেটেড ট্যাক্স। আর এখানে হচ্ছে ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট, কোয়ান্টিটি 4, VAT 10, DIA কোয়ান্টিটি 4, VAT 10%। এই, এটা একটু সেভ করে দেখি যেই আমাদের কি হচ্ছে। আর কোনো কিছু নাই এখানে পূরণ করার। ডেটটা আমরা ঠিক দিছি কিনা, ডেটটা একটু দেখতে হবে। এবার 7 ক্লোজ করি, দেখি এবার নাম্বারটা কি আসে। দেখেন 1002 নাম্বার, তাহলে 1001 গেল কই? রেকর্ড যদি না হতো তাহলে এখানে 1001 নাম্বার থাকতো। এবার এখানেও শো করে না, কোনো একটা প্রবলেম হচ্ছেই নিশ্চিত। ঠিক আছে, এদের এই আপডেট চলাকালীন খুব খুব ঝামেলা করে, খুব ঝামেলা করে, যা বলার মতো না। ঠিক আছে, নো ম্যাচিং। এবার টুডের জায়গায় ওয়ার্ল্ড ডেটও আসে না, এমন একটা পরিবেশ। আর এটা তো রিলোড শেষই হয় নাই। ওয়ার্ল্ড ডেট যতক্ষণ না আসবে ততক্ষণ পর্যন্ত এদের কিছুই করা যাবে না। এস্টিমেটকে অন্তত অন্যগুলো করা যাবে, ক্রিয়েট ইনভয়েস করা যাবে, কিন্তু ওই এস্টিমেট থেকে ইনভয়েসে কনভার্ট করার এই অপশন যতক্ষণ এখানে না শো করবে ততক্ষণ কিছু করা যাচ্ছে না। আচ্ছা, তাহলে এই এস্টিমেট থেকে ইনভয়েস আমরা একটু দেখি, কিন্তু তার আগে এস্টিমেট এই সরি ইনভয়েসটা করে আসি, কারণ এখানে কি সমস্যা হয়েছে আমি বুঝলাম না, কখনো কোনোদিন কোনো ব্যাচে এরকম হয় নাই। আচ্ছা, রেকর্ডিং এস্টিমেট, এই এস্টিমেট থেকে এস্টিমেটটা যখন ওখানে শো করবে ওর সাইডেই কনভার্ট টু ইনভয়েস লেখা থাকবে, তা ওটা আমরা একটু দেখতেছি। আমরা একটু আগে রেকর্ডিং ইনভয়েসটা একটু করে আসি, ইনভয়েসটা একটু করে আসি, দেখি তারপরে শো করে কিনা। এখানে ক্রিয়েট ইনভয়েস এখান থেকেও করা যাবে অল সেলসে এসে, আর এখানে প্লাস নিউ আইকনে ইনভয়েসে ক্লিক করেও কিন্তু ইনভয়েস করা যাবে। তা আমরা একটু ইনভয়েসটা করে আসি, আর তারপরে এসে এস্টিমেট থেকে ইনভয়েসও করব। এখানে ক্রিয়েট ইনভয়েস থেকেই গেলাম, আমাদের ইনফরমেশন কই? ইনভয়েস করার জন্য ইনফরমেশন হচ্ছে ইনভয়েস 1 এখানে, আর এস্টিমেটের যে বাকি পোর্শনটুকু কনভার্ট ইনভয়েস এস্টিমেট টু ইনভয়েস এইটা, এরপরে রিসিভ পেমেন্টটাও এখান থেকে নিই। কিন্তু ওটা ওই শো না করা পর্যন্ত এর পরের অপশনে ক্লিক করার মতো সুযোগ নাই। আপনাদের প্রিভিয়াস কোনো ব্যাচের ক্লাস দিব, দেখবেন যে কখনো এরকম কোনো অপশন আসে নাই, কিন্তু এখন একটু এরকম জটিলতা শুরু হয়েছে। আজকে ক্লাসটা মাঝে মধ্যে ধরতে পারছেন না, ধরতে পারবেন, এখানে একটু প্রবলেম সৃষ্টি হয়েছে। ঠিক আছে, যার কারণে একটু লোড নিতে হলো 2-3 বার। একটু দেখি আমরা। আচ্ছা, এবার ইনভয়েস টু এস্টিমেটে যাই।
সরি ইনভয়েস ইনভয়েস করতে চাই আহ ক্রিস স্মিথ, ও আমার কাস্টমার ক্রিস স্মিথ, ওনার সাথে আমি একটা ইনভয়েস করব ক্রিস স্মিথ এই। আর এখানে ডাটাবেজ অনুযায়ী যা যা আছে, ডাটাবেজে ক্রিস স্মিথ আছে। এখানে টার্ম, ওনার সাথে কতদিনের টার্ম, যেহেতু আমরা ইনভয়েস করতেছি, ডিরেক্টলি ইনভয়েস করতেছি, সরাসরি কিভাবে আমরা ইনভয়েস করবো সেইটা। টার্ম 30, নেট 30, ইনভয়েস ডেট December 14, 2022 সাল। তাহলে আমার এখানে ইনভয়েস ডেটটা দিতে হবে। নেট 30 এখানে ডিফল্টে থাকবে, আমি বলছিলাম না ক্লাসে, এখানে চেঞ্জ করে দিতে পারবো। নেট 30 দিলাম, এখানে হচ্ছে 14ই ডিসেম্বর 2022 দিয়ে দিলাম ডেটটা। এরপরে আসি পরে কি কি প্রোডাক্ট, কি কি প্রোডাক্ট, ওনার ইনভয়েসের প্রোডাক্ট কি কি। ফার্স্ট হচ্ছে লাইফ সেভিং সেভিং ইকুইপমেন্ট কোয়ান্টিটি 5, লাইফ সেভিং ইকুইপমেন্ট, লাইফ সেভিং ইকুইপমেন্ট কোয়ান্টিটি 5, ট্যাক্স 10%, আবার ডিসকাউন্ট 4%। এখানে ডিসকাউন্টের একটা ব্যাপার আছে। এখন দেখেন এখানে কিন্তু স্ট্যাটাসের অপশনটা নাই। এস্টিমেটে যেমন স্ট্যাটাস ছিল এখানে 4টা, সে স্ট্যাটাসটা নাই। কাস্টমার আছে, কাস্টমার সিলেক্ট করে দিলে ইমেইল বিলিং অ্যাড্রেস চলে আসবে। এখানে নতুন কি সংযোজন হয়েছে, টার্মটা, ইনভয়েস ডেটটা, আবার ডিউ ডেট, ডিউ ডেট আমার দেওয়া লাগবে না, কুইকবুকস অটোমেশন করা আছে। এখানে নেট 30 দিলে এই আজকের যে ডেটটা আমরা সিলেক্ট করে দিব, এই সিলেক্টেড ডেট থেকে পরবর্তী 30 দিনে কততম তারিখ পড়ে সেটা কিন্তু ডিউ ডেটে এখানে অটোমেটিক করে দিবে। যদি 15 দিন দেই, এখানে নেট 15 দেই, তাহলে আজকের তারিখ থেকে 15 দিন পরের ডেটটা এখানে শো করবে অটোমেটিক্যালি। এগুলো আমার কিছু করার দরকার নেই। তাহলে এই বিষয়গুলো হচ্ছে নতুন আসছে। আর এই শিপিং সবকিছু আলাদা, যাদের বিলিং এন্ড শিপিং আলাদা তাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে। ঠিক আছে, তাহলে ক্রিস স্মিথ দিলাম, নেট 30 দিলাম, ডেট দিলাম। ডেট দিয়ে এবার হচ্ছে প্রোডাক্ট ইনফরমেশন গুলো দিব। প্রোডাক্ট ইনফরমেশন গুলো হবে হচ্ছে লাইফ সেভিং ইকুইপমেন্ট, আর হচ্ছে লাইফ সেভিং ইকুইপমেন্ট কোয়ান্টিটি 5, ট্যাক্স 10%, ডিসকাউন্ট 4%। তাহলে আমার লাইফ সেভিং ইকুইপমেন্ট দিব, লাইফ সেভিং ইকুইপমেন্ট কোয়ান্টিটি মেবি 4, কোয়ান্টিটি 4 না 5, আর ট্যাক্স 10%, ডিসকাউন্ট 4%, সরি কোয়ান্টিটি 5, হ্যাঁ, ট্যাক্স 10%, আর ডিসকাউন্ট আছে কত, 4%। এখন এখানে একটা ব্যাপার আছে, দেখেন ডিসকাউন্টটা এখানেও 4%, এখানেও 4%, তার মানে দুই জায়গা মিলেই 4%। তার মানে যদি এমন থাকতো যেখানে 10% থাকে, সরি এখানে 10%, এখানে 6%, তাহলে ওই দুটো যোগ করে আবার দুটোকে ভাগ করতে হতো। কেমন, এখানে একটু বোঝাই, ডিসকাউন্টের ক্যালকুলেশনটা একটু বোঝেন। ঠিক আছে, ধরে নেন এখানে ডিসকাউন্ট আছে, ডিসকাউন্ট ধরেন আর তিনটা, তিনটা প্রোডাক্ট, তিনটা না বা চারটা আছে। চারটায় যদি এমন হয় যে একটাই, এখানে যদি আমি একটু লিখে দিই, ধরেন প্রথমটায় 5% ডিসকাউন্ট, এখানে আমি যদি লিখি 5, দ্বিতীয়টায় ধরেন 7% ডিসকাউন্ট। আপনার একটু যোগ করেন ক্যালকুলেটারে, 5 + 7 তখন হবে কেমন ভাবে, দেখেন এখানে তো দুটোই 4 আছে, মানে দিন শেষে 4ই হবে। আর এখানে দ্বিতীয়টা ধরে নিলাম, একটা 5 একটা 7, আর একটা আছে ধরেন আহ 3% ডিসকাউন্ট দিলাম, আর একটা আছে ধরেন 4%, 4% ডিসকাউন্ট। তাহলে 5, 7, 3 + 4, এই চারটা যোগ করলে হচ্ছে 19, 19কে ভাগ দিতে হবে চারটা প্রোডাক্ট দিয়ে, মানে সংখ্যা দিয়ে। এই চারটা প্রোডাক্টে 4 রকম ডিসকাউন্ট আছে সাপোজ। সেক্ষেত্রে এই চারটাকে যোগ করবেন যে প্রোডাক্টের সংখ্যা কয়টা, চারটা, আর ডিসকাউন্ট কয় প্রকার, 4 প্রকার, এই 4 প্রকার মিলায়ে এই চারটা যোগ দিবেন। যোগ দিয়ে যে ফিগারটা হবে, ধরেন এখানে 19 আসে, 19, এখানে থাকতেছে 19, 19কে ভাগ দিবেন যে কয়টা প্রোডাক্ট সেই কয়টা ভাগ দিয়ে, মানে যে সেই কয়টা প্রোডাক্ট দিয়ে, 19/4, 4.47%। এখানে 19/4 যদি দেন আপনি, 4.47% থাকবে এখানে, 4.47%। তার মানে এইখানে ডিসকাউন্টটা এইভাবে দিতে হবে যে কতগুলো প্রোডাক্ট, সেই প্রোডাক্টের ডিসকাউন্ট কত, সেই টোটাল ডিসকাউন্ট অ্যামাউন্টকে প্রোডাক্টের অ্যামাউন্টের সংখ্যা দিয়ে, প্রোডাক্টের সংখ্যা দিয়ে ভাগ করতে হবে। ঠিক আছে, প্রোডাক্টের সংখ্যা দিয়ে। এখন এখানে দুটোই 4 আছে, মানে দিন শেষে দুটোই 4 হবে, ওইখানে 4 দেখাতে পারে। এখানে যদি কোনো তারতম্য থাকে সেক্ষেত্রে কিন্তু এগুলো দিতে হবে। যদি 20টা হয়, ডেট ফর্মা প্রোফর্মা অনুযায়ী ডে মান্থ ইয়ার ছিল, কিন্তু এখন প্রথমে তো মান্থ দিলেন, ডেট ফরম্যাট অনুযায়ী ডে মান্থ ইয়ার নেই। আপনি আবার আবার একটু খেয়াল করে দেখেন, মান্থ ডেট ইয়ার আছে। আপনি ডাটাবেস এই ক্লাস চলতে চলতে একটু ক্লিক করে দেখেন তো, যে ডাটাবেসে তো মান্থ ডেট ইয়ার দেওয়া আছে, আপনি ডেট মান্থ ইয়ার কোথায় পাইলেন? মান্থ ডেট ইয়ার আছে, কোথাও ডেট মান্থ ইয়ার নেই। আচ্ছা, এখন আমাদের কাজটা হবে কি, 5 আর 4 এই দুটো আমরা কোয়ান্টিটি দিছি, কিন্তু 4% ডিসকাউন্ট হবে টোটাল অ্যামাউন্টের উপরে। এখন এই ডিসকাউন্ট আমরা দিব কোথায়, এইখানে তো সব ইনফরমেশন দিয়ে আসছি, এইখানে এসে দিব এই যে ডিসকাউন্ট পার্সেন্ট, দেখেন
পার্সেন্টটা মানে আপনি দুটোই 4% মানে এখানে কোনো ক্যালকুলেশন নাই, কিন্তু যদি 5টা 6টা প্রোডাক্ট হতো সেই 5টা 6টা যোগ করতে হতো, যোগ করে সেই সংখ্যা দিয়ে কয়টা প্রোডাক্ট সেই প্রোডাক্টের সংখ্যা দিয়ে ভাগ করতে হতো। যেহেতু দুইটাই 4, এখানে দিন শেষে 4ই হবে। তার মানে 4 আর 4 যোগ করলে কত, 8। 8কে আবার 2 দিয়ে ভাগ দেন, দুটো প্রোডাক্ট, মানে যে কয়টা প্রোডাক্ট হবে সেটা আগে যোগ করবেন, ডিসকাউন্ট পার্সেন্টটা যোগ করে এবার যে কয়টা প্রোডাক্ট সেটা দিয়ে ভাগ করবেন, সেই প্রোডাক্টের সংখ্যা দিয়ে ভাগ করবেন। সহজ বিষয়। এই মানে কোয়ান্টিটি না দিয়ে, মানে না করলাম কোয়ান্টিটি দিয়ে না, জাস্ট প্রোডাক্ট আইটেম, আইটেম যে কয়টা সেই আইটেমের সংখ্যা দিয়ে ভাগ করবেন। এখন এই 4 আর 4 যোগ করলে 8 হচ্ছে, 8 আবার দুটো প্রোডাক্ট হিসেবে 8/2, তাহলে সেই দিন শেষে 4। এখন এখানে মানে ডিসকাউন্টটা দুই ভাবে দেওয়া যায়, 1%, পার্সেন্ট হলে এই যে 4, দুটো মিলেই 4% ডিসকাউন্ট, এটা বসাই দিবেন, তাহলে অটো ক্যালকুলেট হয়ে যাবে, দেখেন এই। আর যদি অ্যামাউন্টে হয় যে ডিসকাউন্ট পার্সেন্ট, ডিসকাউন্ট ভ্যালু, যদি 4 না হয়ে যদি এমন হয় যে এখানে 400 টাকা ডিসকাউন্ট, টোটাল অ্যামাউন্টের উপরে 400 টাকা ডিসকাউন্ট, তাহলে কিন্তু ডিসকাউন্ট ভ্যালুতে যে এখানে 400 দিয়ে দিবেন, 400, তাহলে কিন্তু এখানে বরাবর সে 400 বসে যাবে। আর যদি দেন ডিসকাউন্ট পার্সেন্ট, তাহলে পার্সেন্ট উল্লেখ করে শুধু 4, মানে কোন পার্সেন্ট, 4-এর জায়গায় 5 হতে পারে, 5%, এখানে কিন্তু পার্সেন্ট চিহ্ন দেওয়া লাগবে না, জাস্ট 5 বসাই দিবেন, যেহেতু পার্সেন্ট সিলেক্ট করছেন। এই দুইভাবে ডিসকাউন্টটা দেওয়া যায়। ঠিক আছে, এটুকু একটু বুঝলাম। তাহলে এই লাইফ সেভিং ইকুইপমেন্ট আছে, সাথে আর একটা প্রোডাক্ট আছে, সেটা একটু অ্যাড করে আসি। ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট 4 পিস, আর 10% ট্যাক্স। ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট, DIA, ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট, এখানে হচ্ছে কোয়ান্টিটি 4, আর এখানে ট্যাক্সও 10%। এই দুটো ট্যাক্স এখানে দিলাম, দিয়ে এবার ডিসকাউন্ট পার্সেন্ট কত, ডিসকাউন্ট দুটো মিলায় 4 যেহেতু আছে, 4 4, 4 আর 4 8, ভাগ যদি দুই পুরো প্রোডাক্টে ভাগ দিই তাহলে সেই দিন শেষে 4ই হচ্ছে ভাগ দিলে। তাহলে আমরা এখানে দিব 4, আমরা পার্সেন্টেজ দেওয়া আছে 4, যদি এখানে অ্যামাউন্টে দেওয়া থাকতো, এখানে 4-এ ক্লিক করছি, 4% এখানে দিছি, 304 মাইনাস হয়ে গেছে ডিসকাউন্টটা। আর যদি এখানে পার্সেন্টেজ জায়গা যদি ভ্যালুতে দেওয়া থাকে যে টোটাল টাকার, মানে টোটাল যে ফিগারটা তার উপরে 300 টাকা ডিসকাউন্ট, তাহলে আপনি ভ্যালুতে দিয়ে 300 দিয়ে দিবেন। দুটো অপশন আছে এখানে। তাহলে আমরা সবকিছু দিয়েছি, ডেট দিয়েছি, কাস্টমার দিয়েছি, সবকিছু দিয়ে আমার ইনভয়েসটা এখানে সেভ করা হয়েছে। এখানে শিপিং কোনো আলাদা কিছু বলা নেই, কোনো আলাদা ইনস্ট্রাকশন দেওয়া নেই, ভ্যাট আছে 10%, টোটাল এই টাকার উপরে, এই যে মূল ফিগার 7,600 কতর উপরে, আবার ডিসকাউন্ট বাদ দিয়ে যেটা থাকে এইটার উপরে ট্যাক্স হয়েছে 10%, সেটা মাইনাস করে এই, সরি প্লাস করে এখানে বসে গেছে। ঠিক আছে, তার মানে টোটাল ব্যালেন্স ডিউ হচ্ছে 8,225.60। ঠিক আছে, এবার সেভ অ্যান্ড সেন্ড, না সেভ অ্যান্ড সেন্ডও করা যাবে। আবার আমরা এখানে ক্লিক করে সেভ অ্যান্ড ক্লোজ করবো, সেভ অ্যান্ড ক্লোজ। কোনো অ্যাটাচমেন্ট থাকলে এখানে সেটা অ্যাটাচমেন্টে রাখবো। দেখেন এবার ইনভয়েস 1001, এবার দেখেন এখানে শো করবে, তাও এখনো আসে নাই, তাও এখানে আসে নাই। এখানে লাস্ট 12 মান্থ আছে, এইবার অল ডেট আইছে, দাঁড়ান, এই যে অল ডেট আসছে। এবার দেখেন এই যে ইনভয়েস এস্টিমেট করছিলাম, দেখেন প্রথমটা হয়েছে, দ্বিতীয়টা হয়েছে, সেম ইনভয়েস মানে এস্টিমেট, একই জিনিস, দুটোই হয়ে গেছে, এটা তখন শো করে নাই। ঠিক আছে, কোনো না কোনো একটা প্রবলেম ছিল, আর অল ডেটও এখানে আসে নাই, অল ডেট এখানে ছিল না, যার কারণে এরকম দেখাচ্ছিল। যাক, এবার আমরা সবকিছু করতে পারবো। এখন দেখেন ইনভয়েস যেটা করছি, ডিরেক্টলি ইনভয়েস করছি, তার মানে আমি যখন প্রোডাক্ট বাকিতে বিক্রি করব, ইনভয়েস মানে বাকিতে বিক্রি করব। আর যখন নগদে বিক্রি করব প্রোডাক্ট, সব টাকা নগদে, তখন করব সেলস রিসিপ্ট। সেলস রিসিপ্ট, শোনেন, রিসিপ্ট পেমেন্ট আর সেলস রিসিপ্ট অনেকে কিন্তু তালগোল পাকায় ফেলে। রিসিপ্ট পেমেন্ট কি, যখন আমি বাকিতে প্রোডাক্ট কিনবো, আগে তো ইনভয়েস, মানে সরি বাকিতে প্রোডাক্ট বিক্রি করব, তখন তো ইনভয়েস করব, ইনভয়েসের টাকাটা, সে বাকি টাকা উঠানোর জন্য আমরা যেটা প্রস্তুত করব সেটা হচ্ছে রিসিপ্ট পেমেন্ট। আর এই ইনভয়েসের মতো করে, ইনভয়েস হচ্ছে বাকিতে মানে আমি বিক্রি করছি, ঠিক যদি আমি নগদে বিক্রি করি পুরোটাই ফার্স্টে, তখন আর ইনভয়েস করবো না, তখন করবো রিসিপ্ট, এই যে সেলস রিসিপ্ট, তখন সেলস রিসিপ্ট করব। তার মানে নগদে ডিরেক্টলি বিক্রি করার জন্য সেলস রিসিপ্ট করবো, আর ইনভয়েসের মাধ্যমে ডিউ টাকা উঠানোর জন্য রিসিপ্ট পেমেন্ট করবো। এই সেলস রিসিপ্ট আর রিসিপ্ট পেমেন্টের ভিতরে পার্থক্য এই। তার আমরা ডিরেক্টলি ইনভয়েস করলাম। এখন ইনভয়েসে যে ডাটা দিয়ে করছি সেখানে কি লেখা আছে আমরা একটু দেখি। এখানে বলা আছে, এই যে ইনভয়েসে, এখানে আমরা এখন কি করব, আচ্ছা ইনভয়েসে তো করছি, এই রিটার্নের একটু পরে যাই, এই ইনভয়েসের থেকে রিটার্নে একটু পরে যাই, তা না হলে ওই আগে এস্টিমেটটা করে আসি, এস্টিমেটটা না বোঝালে অসুবিধা আছে। তাহলে আমরা এই পর্যন্ত ধরেন একটা এস্টিমেট করছিলাম, আবার একটু এস্টিমেটে ফিরে যাই। যদি মনে হয় যে না একটু তালগোল পাকায় গেছে, এটা আমাদের এই কুইক বুকসে এখানে ক্লিক করে এই অপশন দুটো অর্থাৎ এস্টিমেট দুটো আসতেছিল না। তা ইনভয়েস তো আপনারা অনেক কাজ আছে, ইনভয়েস 1000 1000 ইনভয়েস করতে হবে, কিন্তু এখানে এস্টিমেটটা করার সিস্টেমটা একটু দেখেন। এস্টিমেটটা করার পরে আমরা কি করব, আমরা প্রথমে গেছিলাম ডাটাবেজ অনুযায়ী এস্টিমেটে, এই যে অ্যালেক্স ব্ল্যাকের সাথে এস্টিমেট করছিলাম, মানে প্রথম যে অপশনটা করলাম, কেবলমাত্র তো ইনভয়েস করলাম, তার আগে একটু ফিরে যাই, এস্টিমেটে ফিরে যাই। তো এই তথ্য দিয়ে আমরা একটা এস্টিমেট করছিলাম 3টা প্রোডাক্ট দিয়ে। এস্টিমেট করার পর এরপরে এই যে ডিসেম্বরের 2 তারিখে এস্টিমেট করছি, এবার
সেই যায় যে আমাকে এস্টিমেটটা পাঠাইছে, সে বলতেছে কি এস্টিমেটটাকে কনভার্ট করেন, কত তারিখে বলছে, 7 তারিখে পাঠাইছে, কয় তারিখে, 2 তারিখে এস্টিমেট পাঠাইছে আমাকে। এখন 7 তারিখে এসে বলতেছে আপনি এটাকে এস্টিমেটকে কনভার্ট করেন, কত পার্সেন্ট কনভার্ট করবেন, 60%। বলছে পুরোটা কনভার্ট করার দরকার নেই, 7 তারিখে, 7 তারিখে 60% কনভার্ট করেন। তাহলে আমরা চলে যাব কোথায়, এইটা রেকর্ড করার জন্য, এই যে এইখানে চলে আসবো অল সেলসে। ঠিক আছে, অল সেলসে চলে আসবো, অল সেলসে এসে ইনভয়েস, এস্টিমেট, কাস্টমার, প্রোডাক্ট সব এইখানে পাবো। ঠিক আছে, অল সেলসে যত কিছু। এখন দেখেন আমি কত তারিখে করছি, দুটো দুটোই সেম হয়ে গেছে, তা আমি একটা একটু ডিলিট করে দিই। ঠিক আছে, ডিলিট না করে দিলে ঝামেলা করবে, ঝামেলা করবো মানে একই জিনিস দুইটা হয়ে গেছে, এই যে ডিলিট করে দিই, ডিলিট, একটা ডিলিট করে দিই, 1002 নাম্বারটা ডিলিট করে দিই, আচ্ছা দিলাম। এবার এই যে এস্টিমেট একটাই আছে, এই যে এস্টিমেটটা আছে, এই এস্টিমেটটা করার পর এটা করছি কত তারিখ, 2 তারিখে। এখন আমাকে ইনস্ট্রাকশন দিয়েছে যে 7 তারিখে, ডিসেম্বরের 7 তারিখে, যেটা 60% আপনি এস্টিমেট থেকে ইনভয়েসে কনভার্ট করেন। একটু আগে তো ইনভয়েসটা করা দেখলাম ডিরেক্টলি, আর এস্টিমেট থেকে ইনভয়েস কিভাবে করে। এখন এই যে এস্টিমেটে আসছি, এস্টিমেটের পাশে এখান থেকে আপনি কনভার্ট করতে পারবেন। দেখেন এখানে কি লেখা আছে, এখানে কনভার্টের কোনো অপশন আছে, এডিট করার অপশন আছে, মেক মার্ক অ্যাকসেপ্টেড, আগে মার্ক অ্যাকসেপ্ট করতে হবে। এখানে কিন্তু কনভার্ট করার অপশন নাই। তাহলে যখনই এস্টিমেট থাকবে তখন আপনার কাজ হবে কি বলেন, প্রথমে যখন দেখলেন যে এই টাইপে আছে এস্টিমেট, এটা এস্টিমেট, তাহলে আপনি এই যে এডিট এবং সেন্ড এর পাশে ড্রপ ডাউন, এখানে ক্লিক করে মার্ক অ্যাকসেপ্টেড করে নেবেন। কারণ আমরা জানি যে প্রথমে থাকবে পেন্ডিং, এই দেখেন পেন্ডিং স্ট্যাটাস আছে, পেন্ডিং। দ্বিতীয়টা কি, অ্যাকসেপ্টেড। যখন আমরা অ্যাকসেপ্টেড করব অর্থাৎ ইনভয়েসে কনভার্ট করার জন্য, মানে অ্যাকসেপ্ট কিন্তু শুধু শুধু না যে আমাকে ইনভয়েস পাঠাইছে আমি অ্যাকসেপ্ট করে রেখে দিই পরে ইনভয়েস করবানি, এরকম না। যখন ইনভয়েস করবেন, উনি যখন বলবে যে ইনভয়েস এখন করেন, তখন আপনি এইখানে যে এই পেন্ডিং দেখে এই সাইডে ড্রপ ডাউনে যে মার্ক অ্যাকসেপ্টেড ক্লিক করবেন। এখন এখানে বলছে যে আপডেট স্ট্যাটাস ফর এস্টিমেট নাম্বার 1001, কি বলছে, স্ট্যাটাস কি এখন অ্যাকসেপ্ট হবে বাই, বাই যদি কিছু দিয়ে থাকেন, যে কার মাধ্যমে, আপনি অ্যাকাউন্টেন্ট, আপনার মাধ্যমে হচ্ছে নাকি, আপনি যদি নাম দিতে চান, আপনি ধরেন আপনার নাম দিলেন, আমি এখানে নাম দিচ্ছি BIPRO স্পেস NIK দিলাম। ডেট কত, ধরেন আজকে, এই সরি আজকে ডিসেম্বরের 2 তারিখ, তো ধরেন ডিসেম্বরের 7 তারিখে, আজকের ডেটটা দেওয়ার দরকার নেই, আপনি ওই সালে দিয়ে দিবেন, ওই সাল। তার মানে 2022 সালের, 2022 সালের ডিসেম্বরের 7 তারিখ দিয়ে দিবেন, ডিসেম্বরের 7 তারিখ দিয়ে আমি ওকে করলাম। তার মানে এখানে একটা রেকর্ডও থাকলো যে এটাকে কে অ্যাকসেপ্ট করছে, এই যে অ্যাকসেপ্টেড। এখন দেখেন পেন্ডিং স্ট্যাটাসটা অ্যাকসেপ্টেড হয়ে গেছে। এখন কি আছে দেখেন, এই যে সাইডে যেটা ছিল না কনভার্ট টু ইনভয়েস, আগে ছিল এখানে পেন্ডিং, আর এখানে ছিল এডিট আর সেন্ড, আর এখন কিন্তু কনভার্ট টু ইনভয়েস। আর এবার ড্রপ ডাউনে ক্লিক করেন, দেখেন মার্ক অ্যাকসেপ্টেড নাই। তার মানে আগে শুধু এস্টিমেটের বেলায়, শুধু এস্টিমেটের বেলায় মার্ক অ্যাকসেপ্টেড আগে করে নিতে হবে। যখন পেন্ডিং দেখবেন তখন, তখন বুঝবেন যে এখানে পেন্ডিং যখন লেখা আছে, এখানে গেলে মার্ক অ্যাকসেপ্টেড, অ্যাকসেপ্টেড অবশ্যই আছে। এখন এই যে যে জিনিসটা, এবার আমরা কি করব, আমাদের ইনস্ট্রাকশন হচ্ছে কনভার্ট টু ইনভয়েস, 2 তারিখের এস্টিমেটটাকে ইনভয়েসে কনভার্ট করতে বলতেছে কয় তারিখ, 7 তারিখ। তাহলে আমরা ক্লিক করব এই কনভার্ট টু ইনভয়েসে, এস্টিমেটের দিলাম, কনভার্ট টু ইনভয়েসে। এবার বলছে হাউ মাচ ডু ইউ ওয়ান্ট টু ইনভয়েস, কতটুকু পার্সেন্ট আপনি বা কতটুকু পরিমাণ আপনি ইনভয়েস করতে চাচ্ছেন। এখন বলছে রিমেইনিং টোটাল অফ অনলাইন, আপনি যদি টোটাল ইনভয়েসটাকে একবারে, মানে সরি টোটাল এস্টিমেটটাকে একবারেই আপনি যদি চান যে না আমি পুরোটাকে একবার ইনভয়েস করব, তাহলে প্রথম লাইনটা সেই জন্য প্রযোজ্য, রিমেইনিং টোটাল অফ অনলাইন। এরপরে দ্বিতীয়টা কি আছে, পার্সেন্টেজ অর অ্যামাউন্ট। যদি এমন হয় যে 60%, এখানে যেমন 60% বলছে, 60% বা 50%, এরকম যদি বলে, অথবা যদি বলে এইখানে ধরেন ফিগারটা কত, ধরেন 10,000 টাকা, 10,000 টাকা যদি বলে 5,000 বা 6,000, হয় পার্সেন্ট না হলে অ্যামাউন্ট যদি উল্লেখ করে দেয়, তাহলে আপনি মিডিল লাইনটা চুজ করবেন। তাহলে দেখেন এই যে অনেক অপশন চলে আসবে। আর যদি লাস্টেরটা কি হবে, ম্যানুয়াল এন্ট্রি ফর এস লাইন, তার মানে প্রত্যেকটা ট্রানজাকশন আপনি আলাদা আলাদা ম্যানুয়ালি করবেন, অর্ডার ওয়াইজ, যে আপনার কাস্টমার তার অর্ডার ওয়াইজ করবেন, তাহলে এভাবেও করতে পারবেন। এখন আমাদের কি করার আছে, যদি ফুল ইনভয়েস মানে ফুল এস্টিমেটকে আমরা একবার ইনভয়েস করতে চাই, তাহলে এই রিমেইনিং টোটাল অফ লাইন এটা রেখে, এখানে সিলেক্ট রেখে আমরা ক্রিয়েট ইনভয়েসে ক্লিক করব। যেহেতু আমাদের এটা পুরোটা করা সহজ হবে, কিন্তু সহজ যেটা হবে না পার্সেন্টেজ আর অ্যামাউন্ট করা, এই লাস্টেরটাও করা সহজ হবে, এক একটা ট্রানজাকশন আলাদা আলাদা করে আমি করতে পারবো। কিন্তু মাঝখানেরটা একটু জটিল, সেটা কি, আমরা সেই মাঝখানেরটা সিলেক্ট করব। বলছে পার্সেন্টেজ অর অ্যামাউন্ট,
হয়তো 100%-এ আপনাকে 60% করতে বললো ইনভয়েস, তাহলে আপনি কেমনে করবেন? বা টোটাল 5,000 টাকার ইনভয়েস করতে বললো 3,000 টাকা, তাহলে কেমনে করবেন? যদি পার্সেন্টেজ আর অ্যামাউন্টের যে কোনো একটা থাকে আমরা করতে পারবো। তা আমাদের ধরেন এখানে বলা আছে পার্সেন্টেজ, পার্সেন্টেজ কত, 60। তাহলে কত তারিখে? 7 ডিসেম্বর। তার আগে 60% আমরা একটু মনে আছে। তাহলে আমরা এখানে এই যে 50% ডেমো দেওয়া আছে, ডিফল্টে দেওয়া আছে, আমি 50 উঠাই দিয়ে যদি 60%টা দিই, দেখেন ওই যে ইনভয়েসটা ও কিন্তু এখান থেকে, এখানে কিন্তু শো করে নাই, এখান থেকে কিন্তু ট্র্যাক করে ফেলবে 60%-এ কত টাকা। এই যে 60 দিয়ে আমরা বাইরে ক্লিক করব, এই দেখেন অ্যামাউন্টটা চেঞ্জ হয়ে গেছে। এবার 50 ছিল ডিফল্টে, তার মানে ওই ইনভয়েসের 50% এরকম দেওয়া ছিল। আমরা যদি বাইরে এসে ক্লিক করি, দেখেন 50% এরকম ছিল। আমরা যখন 50-এর 5টা কেটে দিয়ে 6 দিলাম, পার্সেন্টে আমাদের এডিট করার দরকার নেই, আমরা কাটবো না, আমরা ওটা এডিটও করবো না। এই যে 60 দিয়ে বাইরে ক্লিক করলাম, 5,116 পাউন্ড। এটা কিন্তু পার্সেন্ট থেকে কনভার্ট হয়ে গেছে। কনভার্ট হয়ে এটা সিলেক্টেড আছে, আমি পার্সেন্ট দিলাম। যদি এমন হতো যে আপনি অ্যামাউন্ট দিতে হবে, তাহলে কি করতেন? এটা কেটে দিতেন, পার্সেন্টটা কেটে দিতেন, কেটে দিয়ে এখান থেকে কেটে দিতেন। এবার ইনভয়েস অ্যামাউন্টটা এখানে দিয়ে দিতেন। এখানে ডিরেক্টলি ইনভয়েস অ্যামাউন্টটা ধরেন 5,100, 5,000, শুধু 5,016 এই দিয়ে দিতেন। তখন কিন্তু এটা দিয়ে দিতেন, এই যে অটোমেটিক্যালি পার্সেন্ট টু ক্যালকুলেট অটো করতো, উল্টো দিক দিয়ে করতো। তার মানে এই দুটো যে কোনো একটা আপনি কিন্তু সুন্দরভাবে করতে পারবেন। তো আমরা যেহেতু এই 60% দিব, এই 60% দিব, এখানে 0 হয়ে গেছে, আমরা এখানে 60% দিয়ে দিব। 60% আমাদের যে ইনস্ট্রাকশন দেওয়া আছে, এই যে আমাদের এটা হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এবার ক্রিয়েট ইনভয়েসে ক্লিক করব। এবার কিন্তু আমাদের এস্টিমেটটা কনভার্ট হচ্ছে ইনভয়েসে। তাহলে পার্সেন্ট অ্যামাউন্ট যেটা হোক আমরা কিন্তু করতে পারবো। এই যে ওপেন হয়ে গেছে, দেখেন এই যে বলতেছে ওয়ান লিঙ্কড এস্টিমেট। তার মানে কি? এই ইনভয়েসটা একটা এস্টিমেটের মাধ্যমে করা হচ্ছে, সেটা কিন্তু এখানে মেনশন করা, ওয়ান লিঙ্কড এস্টিমেট। এখন দেখেন আমাদের কাস্টমার কে ছিল এস্টিমেটে, আমরা একটু সেখানে দেখি। ওই অ্যালেক্স ব্ল্যাকি ছিল, সেটা এস্টিমেট ছিল প্রথম এই যে ওনার ডিসেম্বরের 2 তারিখে। এখন হচ্ছে 7 তারিখে এসে 60% কনভার্ট হচ্ছে, আর বাকি 10 তারিখে আছে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট। তাহলে 7% করি, মানে সরি 7 তারিখে 60% করি, তারপরে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট কিভাবে করে সেটা আমরা করতে পারবো। তাহলে 7 তারিখে আসছি, তারিখটা খুবই জরুরি। এখন অ্যালেক্স ব্ল্যাকি সিলেক্ট হয়ে গেছে। এবার এখানে টার্ম কত? টার্ম নেট 30, ঠিক আছে, ওখানে দেওয়া আছে 30। আর আমরা ডিফল্টে 30, যখন কোনো ইনস্ট্রাকশন দিবে না বায়ার, তখন মনে করব নেট 30। কিন্তু যদি নেট 15 থাকে, নেট 20 থাকে, নেট 45 থাকে, আমরা সেগুলো কিন্তু বায়ারের ইনস্ট্রাকশন ছাড়া করবো না। কিন্তু কিছু কোনো জায়গায় যদি ব্লাঙ্কও রাখে, তখন মনে করব ডিফল্টে যেটা ওইটাই দিছে, কারণ নেট 30 তখন পুনরাবৃত্তি তেমনটা হবে না। এখন আসি পরের জায়গায়, এইটা দিয়ে দিলাম ডেট কত, ইনভয়েস ডেট 7 তারিখ দিব, 2022 সাল ডিসেম্বরের 7 তারিখ দিলাম। ডিউ ডেট অটোমেটিক নিয়ে নিল। এইবার কাজ হচ্ছে, এই দেখেন পুরোটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে, এখানে কিন্তু আমি প্রোডাক্ট দিই নাই। কেমনে আসলো? তার মানে ওই ইনভয়েস থেকে সিলেক্টেড হয়ে গেছে যা যা ছিল। আমি লাস্টের 4 নম্বর কলমটা একটু ডিলিট করে দিলাম। এই যে সার্জিক্যাল ইকুইপমেন্ট ছিল, কোয়ান্টিটি কত কি ছিল, তার ভাগ হয়ে গেছে। দেখেন আমার সার্জিক্যাল ইকুইপমেন্ট কয়টা ছিল, এখানে ভাগটা ম্যান্ডেটরি না, সার্জিক্যাল 2টা ছিল। এখন 60%-এ কত আসে? 60%-এ আসে 1.2, ঠিক আছে। 60% করলে 2-কে যদি ভাঙা হয়, 2 ভাগ 0.60 কত হবে? তার মানে এখানে 2-কে 60% করলে হবে 1.20 বা 1.2, ঠিক আছে। এটা কিন্তু ভাগ হয়ে গেছে। তার মানে আপনার মনে হতে পারে সার্জিক্যাল ইকুইপমেন্ট কি ভেঙে দেবে নাকি 1.2? এটা জাস্ট উদাহরণস্বরূপ, এটা উদাহরণস্বরূপ যে কোয়ান্টিটিটা কিভাবে অ্যাডজাস্টমেন্ট করবে। তা আপনি তো যখন ভেঙে যে আপনাকে দেখানো হলো, তাহলে আপনি বুঝবেন যে এখানে ভেঙে যাওয়ার একটা ব্যাপার আছে। কোনো একটা বায়ারের সাথে যখন আমি কাজ করব, তখন যদি কোয়ান্টিটিটা এখানে ভাঙা দেখাতে হয়, এটা তো অসামঞ্জস্য, এটা তো উচিত না, বা এটা তো যায় না এর সাথে। তখন কিন্তু আপনার বিষয়টা মাথায় ঢুকবে যে না, প্রোডাক্ট আমার এমন কোয়ান্টিটি দিতে হবে যে পার্সেন্ট করলে যে এখানে ধরেন 1.2, এখানে আমার একটা ধরে দিতে হবে, 0.2 আমি দিতে চাচ্ছি না। তার মানে এই প্রোডাক্টটা কি ভেঙে দিবে? সার্জিক্যাল ইকুইপমেন্ট একটা পুরো দিবে আর একটা 0.2% ভেঙে দিবে নাকি? না। মানে জাস্ট উদাহরণস্বরূপ আপনি বুঝে নেন। তার মানে 60% করলে কোনটার কি আসতেছে, এই দেখেন এই প্রত্যেকটা বলা আছে 60% অফ 2,000 টাকা, 60% অফ 2,2640 টাকা, 60% অফ 3,200 টাকা, সব কিন্তু এখানে লেখা আছে। টোটাল করে কোয়ান্টিটি কতটুকু অ্যাডজাস্টেড হচ্ছে তাও লেখায়, মানে দিয়ে দেওয়া আছে। এই টোটাল অ্যামাউন্ট কত বসতেছে তাও এখানে দেওয়া, ঠিক আছে। তাহলে আমরা এখানে এই টাকাটাও কিন্তু এখানে বসে গেছে। ক্লাসের কাজ এখন না, ক্লাসের কাজ আরো পরে। এই যে টাকাটা এখানে বসে গেছে, এখন আমাদের কিন্তু এটাকে কনভার্ট করা হয়ে গেল। এখন দেখবো এখানে কোনো ডিসকাউন্ট ছিল কিনা, এখানে কোনো ডিসকাউন্ট ছিল না, ছিল না। ডিসকাউন্ট ছিল পরেরটাই, যেটা শুধু ইনভয়েস করছি, সেটা দেখাচ্ছি এরপরে। তাহলে এই 60% আমাদের কোনো কিছু নাই, যেহেতু
এখানে সব ট্যাক্স সবকিছু দেওয়া ছিল, এখানে আর কিছু দেওয়ার নাই। যদি চান আপনি যে না একটা প্রিন্টার প্রিভিউ দেখতে চান, বায়ারকে প্রিন্টার প্রিভিউ দিতে চান, তাহলে কিন্তু এখান থেকে প্রিন্টার প্রিভিউ দিতে পারবেন। এই যে প্রিন্টার প্রিভিউতে গেলে একটা আপনার ইসে পিডিএফ এ দেখতে পারবেন। এই যে প্রিন্টার প্রিভিউতে গেলেই সেভ হয়ে যাবে, অটো সেভ হয়ে যাবে, ইনভয়েস 1002 ক্রিয়েট হয়ে গেছে। এই যে প্রিন্টার প্রিভিউ। আপনাকে যদি বায়ার বলে যে আপনি যে ইনভয়েসটা করছেন এটা আমাকে একটু দেন, তাহলে আপনি এখানে ডাউনলোডে ক্লিক করবেন। ডাউনলোডে ক্লিক করলে পিডিএফ এ আপনার ডাউনলোড হয়ে যাবে, সেটা আপনি কিন্তু ফাইবার আপওয়ার্কে তাকে দিয়ে দিতে পারবেন। ঠিক আছে? তাহলে আমরা এখানে এখানে ডাউনলোডে ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে। তা আপনাদের যাদের যাদের প্রয়োজন যে আমি রিপোর্টটা একটু দেখতে চাই, ডাউনলোড করে নেবেন। তাহলে আমাদের এখানে তো সেভ হয়ে গেছে, এখন আর দেওয়া লাগবে না। কেন কি, প্রিন্টার প্রিভিউতে গেলে আমার নতুন করে সেভ অ্যান্ড ক্লোজ দেওয়া লাগবে না। মানে প্রিন্টার প্রিভিউতে তখনই যাবে যখন সেভ হবে, সেভ না হওয়া পর্যন্ত প্রিন্টার প্রিভিউতে যাওয়া যাবে না। শুধু আমি আপনাদের দেখানোর সুবিধার্থে প্রিন্টার প্রিভিউ, যে এখানে এখানে একটু হাইড হয়ে গেছে, আমি এখানে একটু ডাউনলোড মানে একটু ডাউন করে দিই, ডাউন আর হবে না মনে হয়। ওর নিচে লেখা আছে প্রিন্টার প্রিভিউ, এই যে এইখানে। ঠিক আছে? এখানে প্রিন্টার প্রিভিউ আছে নিচে, সেটা দেখলেন। তাহলে এই হচ্ছে আমার কাজ। এখানে কিন্তু সেভ অ্যান্ড ক্লোজ আমার করা হয়ে গেছে। এখানে এখানে ক্লিক করে প্রিন্টার প্রিভিউতে ক্লিক করছিলাম, যার কারণে সেভ হয়ে গেছে। নতুন করে সেভ অ্যান্ড ক্লোজ দেওয়া লাগবে না, আপনারা সেভ অ্যান্ড ক্লোজ দিতে পারেন। দিয়ে এখানে কেটে দিলাম। কেটে দিয়ে এবার দেখেন কি বলতেছে। এখন একটু রিলোড দিলে দেখবেন এই যে অ্যাকসেপ্টেড এর এইখানে এই যে ইনভয়েস অ্যালেক্স ব্ল্যাকের সাথে এই যে 1001 নাম্বার ইনভয়েস, তো আমরা নতুন করে ইনভয়েস যখন করছিলাম এই যে পরের ডাটা দিয়ে এস্টিমেটে যখন প্রবলেম হচ্ছিল, ইনভয়েস অন দিয়ে করছিলাম, ওটা ছিল প্রথম 1001 নাম্বার ইনভয়েস। আর এবার 1001 নাম্বার 2 নাম্বার ইনভয়েস হয়েছে কোনটা দিয়ে, এই যে এস্টিমেটকে কনভার্ট করছি ইনভয়েসে 60%, এইটা কিন্তু 1002 নাম্বার ইনভয়েস হয়ে গেছে। এই যে এস্টিমেট থেকে 1002 নাম্বার ইনভয়েস। এখন দেখেন এখানে কি বলছে যে এই টাকাটা কিন্তু আমার ইনভয়েসে কনভার্ট হয়েছে। আর এখানে কিন্তু পুরোটা এখনো ক্লোজ হয়নি। কেন ক্লোজ হয়নি? এখানে অ্যাকসেপ্টেড স্ট্যাটাসই আছে, যে পুরো টাকাটা যখন বা ইনভয়েসের পুরো অ্যামাউন্টটা যখন ক্লোজ না হবে, ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত এস্টিমেটকে পুরো ইনভয়েস যখন কনভার্ট না করবো ততক্ষণ কিন্তু এখানে ক্লোজ স্ট্যাটাস আসবে না। এবার কি বলছে বায়ার দেখি, যে 10 তারিখে, 10 ডিসেম্বর, 7 তারিখে তো 60% করছি, 10 তারিখে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট ইনভয়েস করতে বলছে। তাহলে আমার 10 তারিখের এখানে চলে যাইতে হবে, এই যে এস্টিমেটের এখানে চলে যাইতে হবে। যেহেতু দেখেন এখনো কনভার্ট টু ইনভয়েস করার অপশন আছে, তার মানে কি এখনো এখান থেকে আমার পুরোটা কনভার্ট হয়নি, এস্টিমেট থেকে ইনভয়েস পুরোটা হয়নি। তাহলে এখন কনভার্ট টু ইনভয়েসে যাবো। এবার কি বলতেছে বায়ার, যে রেস্ট অফ দ্য অ্যামাউন্ট যখন বলছে তখন তো আমার পার্সেন্ট দেওয়ার আর কোনো কায়দা নাই। আমি যদি এখানে 40% দিই, তাও দেখেন এখানে যদি 40% দিই তাহলে বাকি যে অ্যামাউন্টটা সেটা কিন্তু এখানে আসবে। আর যদি রিমেইনিং টোটাল দেখেন এখানে ফিগারটা দেখেন 40%-এ কত আসছে, 3344, 3344, একটু খেয়াল করেন। আর যদি এই পার্সেন্টেজে আমরা যেহেতু জানি যে 40% বাকি আছে, তাহলে 40%-এ 3444 আসছে। যদি আমি এখন রিমেইনিং টোটাল অফ অনলাইন দিই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে যা আছে তাই। তার মানে এখানে টোটাল অফ অনলাইন বলতে রিমেইনিং কি যা রয়ে গেছে এখন, সেগুলো সব একসাথে করবো, তাহলে দেখবেন অ্যামাউন্টটাও সেম চলে আসবে। 40% যা ছিল ক্রিয়েট ইনভয়েস ওইটা রেখে এবার আমি মানে দুটো দুই পদ্ধতিতে দেখালে দুটোই আপনি জানলেন। এখন এখানে দেখেন এই যে 3344 এই অ্যামাউন্টটা চলে আসছে। এখন এই সেম প্রসেস, শুধু কি হবে, ডেটটা চেঞ্জ হবে। 7 তারিখের জায়গায় ডিসেম্বরের 10 তারিখ, নেট 30 সবকিছু ঠিক আছে, শুধু 10 তারিখটা চেঞ্জ হবে। দিয়ে এবার দেখেন ওই সেই অ্যামাউন্ট যা ছিল তাই আছে। 4 নম্বরে এটা ডিলিট করে দিলাম, এই যা তাই আছে। এখন আমার এখানে আর কোনো কাজ নাই, শুধু তারিখটা হবে 10, বাকি সব ঠিক আছে। ওই যে ওয়ান লিঙ্ক এস্টিমেট ওইটাই থাকবে। দিয়ে এবার আমি কি করব, এখানে কোনো কিছু আমার অ্যাটাচমেন্ট রাখার নাই, এখানে কোনো কিছু নাই, সবকিছু দেওয়া আছে। দিয়ে আমি এখানে সেভ অ্যান্ড ক্লোজ করবো। আপনার প্রিন্টার প্রিভিউ করতে চাইলে আপনি করে নিতে পারেন। এই যে সেভ অ্যান্ড ক্লোজ 1003। এবার দেখেন এই যে ক্লোজড, এতক্ষণ অ্যাকসেপ্টেড ছিল, এবার ক্লোজড হয়ে গেছে। এস্টিমেটের স্ট্যাটাসটা কিন্তু এখন ক্লোজড হয়ে গেছে। তাহলে আমরা প্রথমে ছিল কি, পেন্ডিং, এইখানে যে বা মার্ক অ্যাকসেপ্টেড করা লাগছে, তারপরে আসছে কি অ্যাকসেপ্ট হয়েছে, তারপরে ইনভয়েসে কনভার্ট করছি। তখনও কিন্তু যতক্ষণ পুরো অ্যামাউন্টটা পুরো এস্টিমেটটাকে ইনভয়েসে কনভার্ট না করছি ততক্ষণ পর্যন্ত এখানে অ্যাকসেপ্টেড ছিল স্ট্যাটাসটা। অনেক 60% করার পরেও কিন্তু অ্যাকসেপ্টেড ছিল, তখনও ক্লোজ হয়নি। এখন কিন্তু লাস্টে পরবর্তী 40% যখন রেকর্ড করে ফেলছি, মানে অবশিষ্ট আর কিছু নাই, রেস্ট অফ দ্য অ্যামাউন্টও আমি ইনভয়েস করে ফেলছি, এখন কিন্তু ক্লোজ লেখা উঠছে, ক্লোজড। এখানে কিন্তু আর ইনভয়েস করার নাই। এইবার কি করতে হবে, তাহলে এইটা আমার বাইরের দ্বিতীয় ইনস্ট্রাকশন, আমি মানে ইনস্ট্রাকশন মেনে নিয়েছি, দুটোই করলাম। এখন কি বলতেছে, পেমেন্ট রিসিভ। কিভাবে, যে এই যে যে ইনভয়েস, সরি এস্টিমেট হয়েছিল, এস্টিমেটের পরে সেটাকে ইনভয়েসে কনভার্ট করছি দুইটা ডেটে। এখন কি বলছে, তুমি পেমেন্টটা নাও। কত পার্সেন্ট? 15 তারিখে 80% অফ ফুল অ্যামাউন্ট, মানে মোট টাকার 80%, বাকি 20% কিন্তু নিতে বলে নাই। তাহলে আমাদের যেটা বলছে সেটাকে আমরা করবো। তাহলে
15 ডিসেম্বর 2022 পেমেন্ট রিসিভ করবো আমরা, পেমেন্ট রিসিভ। ঠিক আছে, আর 80% ফুল অ্যামাউন্ট এটা কিসে, রিসিভ মেথড কি, কয়টা জিনিস দেখা দরকার। প্রথম হচ্ছে পেমেন্ট ডেট কবে, এরপরে কত টাকা, কত বা পার্সেন্ট কত, কত অ্যামাউন্টের উপরে কত পার্সেন্ট বা টোটাল মোট টাকার উপরে কত টাকা। এরপরে রিসিভ বাই কিসের, কোন মেথডে আমি রিসিভ করবো, চেকে, চেকে রিসিভ করবো, যাবে কোথায়, আনডিপোজিটেড ফান্ডে। যদি ব্যাংকেও যাইতে পারতো, আবার আমি চেক না করে ক্যাশেও রিসিভ করতে পারতাম, কিন্তু ইনস্ট্রাকশন যা দেওয়া আছে আমারও তাই দিতে হবে। রিসিভ বাই চেক, চেকের মাধ্যমে রিসিভ করা হয়েছে, চেক নাম্বার এখানে রেফারেন্সে দেওয়া আছে। চেকের মাধ্যমে যে কোথায় চলে গেছে, আনডিপোজিটেড ফান্ড। আনডিপোজিটেড ফান্ড কি, আমি কোনো চেক আজকে পাইলাম, পেয়ে আমি সাথে সাথে ব্যাংকে জমা দিলাম না, হয়তো আমার আমি অ্যাকাউন্টেন্ট, হয়তো আমার ড্রয়ারে রাখা আছে বা আদার্স মালিকের কাছে দিলাম, যে কোনো কারণে আমি ব্যাংকে যতক্ষণ না জমা দিব ওই চেকটা, কাস্টমারের কাছ থেকে আমি পেমেন্ট পাইলাম, প্রোডাক্ট বিক্রি করছিলাম বাকিতে, তার পেমেন্ট পাইছি চেকে, সেই চেকটা আমি যতক্ষণ পর্যন্ত, ধরেন 3 দিন আমি জমা দিলাম না ব্যাংকে, 3 দিন, ওই 3 দিন কিন্তু আনডিপোজিটেড ফান্ডে থাকবে। যদি 50 দিনও আমি না জমা দেই ব্যাংকে, তাহলে ওই 50 দিনের স্ট্যাটাসটা হবে আনডিপোজিটেড ফান্ডে থাকবে চেকটা। যেদিন জমা দিব সেদিন কিন্তু চেকটা ব্যাংকের ব্যালেন্সে প্রভাব ফেলবে, তার আগে কিন্তু ব্যাংক ব্যালেন্সে প্রভাব ফেলতেছে না। তাহলে আমরা এটা রেকর্ড করবো, 15 তারিখ 80% অফ ফুল অ্যামাউন্ট চেকে আনডিপোজিটেড ফান্ডে, তারিখ 15। এখন এটা কোথা থেকে করতে পারি, দেখেন এই রিসিভ পেমেন্ট এখানে ক্লিক করে করতে পারি, এখানে ক্লিক করে করতে পারি। আবার এই যে যে কয় কাজগুলো করছি, এই এস্টিমেট করতে পারি এখান থেকে। এরপরে ইনভয়েস করছি একটা, তা তো দেখাইছি, আর বাকি যে ইনভয়েস, এস্টিমেটের আন্ডারের ইনভয়েসটাও এখান থেকে আমি করতে পারি। একই জায়গায় একই কাজ 2-3 জায়গায় করতে করতে পারি। তাহলে এস্টিমেট আমরা ধরেন এখান থেকে করছি, আবার এখান থেকেও করতে পারি, আবার ইনভয়েসও এখান থেকেও করতে পারি, এই যে প্লাস নিউ, আবার এখান থেকেও করছি, দুটোই করতে পারি। এরপরে যেটা রিসিভ পেমেন্ট, এখানে ক্লিক করেও করতে পারি, আবার এর পাশ দিয়েও করতে পারি। তো এখান থেকে করা করা করলে, ক্লিক করলে আমার কাস্টমার সিলেক্ট করা লাগবে এখান থেকে, আর এখান থেকে কাস্টমার তো দেওয়াই আছে, আমি শুধু পাশে ক্লিক করতে পারবো। তো এখান থেকে একটু সহজ হবে, যে এই ট্রানজেকশন থাকবে, কাস্টমারও অ্যাসাইন করা থাকবে যে অ্যালেক্স ব্লাকি। এখানে সাইডে এসে আমি রিসিভ পেমেন্টে ক্লিক করলে, ওই এখানেও যেমন রিসিভ পেমেন্টে ক্লিক করলে যে জায়গা নিয়ে যাবে, এখানেও নিয়ে গেলে বলো অটোমেটিক্যালি এখানেরও কাস্টমার সিলেক্ট করা থাকবে। আর এখানে প্লাস নিউতে যে রিসিভ পেমেন্টে ক্লিক করে কাস্টমার সিলেক্ট করে নিতে হবে। ঠিক আছে, দুটো তফাৎ সেই। এখন আমার কিসের পেমেন্ট নিতে বলছে, অ্যালেক্স ব্ল্যাকের যে পেমেন্ট নিতে বলছে, কোথায়, এস্টিমেটের আলোকে যে ইনভয়েস হয়েছিল। তার মানে আমরা ক্রিস স্মিথের সাথে একটা ইনভয়েস করছি, সেটা হচ্ছে ডিরেক্টলি কিভাবে আমরা ইনভয়েস করবো সরাসরি, সেটা করছি। ওটা আমরা যাবো না, আমরা অ্যালেক্স ব্ল্যাকের এস্টিমেটের আলোকে দুটো ইনভয়েস করছি, একবার 60% আর একবার রেস্ট অফ দ্য অ্যামাউন্ট, অর্থাৎ বাকি 40%। এখন আমার যদি রিসিভ পেমেন্ট করতে হয়, খেয়াল করেন একটা ব্যাপার, এখানে একটা ম্যাজিক আছে। ম্যাজিকটা হচ্ছে এই, যে একবার 60% একটা ইনভয়েস, আর একবার 40%, আবার টাকাও নিতে বলছে 80%। তার মানে একটা 60% একটা 40% আমি অ্যামাউন্ট ইনভয়েস করলাম, কিন্তু 80% টাকা যদি আমার নিতে হয়, আমি কোনটা কোনটার থেকে নেবো, বা একটা থেকে তো হচ্ছে না। একটা হচ্ছে সর্বোচ্চ 60%, আর একটায় 40%। তাহলে কি এখান থেকে আমার দুটোতেই ক্লিক করে আমার দুটোতেই রিসিভ পেমেন্ট করতে হবে আলাদা আলাদা, নাকি একটার মাধ্যমে করতে পারবো বলেন। আমরা দেখি, আমরা একটু বড়টা করি। ধরেন একটার অ্যামাউন্ট, এই যে 60%, অত কত, টোটাল টাকা ছিল 8,360। এখন 60% যেটা ইনভেস্ট করছি সেটা টাকাটা বড়, ফিগারটা বড়, 5,016, এটা হচ্ছে বড় 60%, আর ছোটটা কত, 3,344। তা আমরা 5,016 থেকে ক্লিক করি, দেখেন রিসিভ পেমেন্টে। তার মানে এখানে আমরা ক্লিক করলে এই উপরের যেটা, এখান থেকে হয়তো আমি আর দুটোকে একসাথে সিলেক্ট করে নিচ্ছি না, কিন্তু এই যে যে প্রথম যেটা আছে, 60%, যেটা এখানে রিসিভ পেমেন্ট করলে ভিতরে, আমি যে এই রিসিভ পেমেন্টে ক্লিক করার পরে আমাকে ভিতরে যেখানে নিয়ে যাবে, এইরকম এই এস্টিমেটে যেমন লিঙ্ক করা দেখাইছিল, আর এই ইনভয়েস ওইটার সাথে লিঙ্ক হয়ে যাবে অটো, একটার সাথে আর একটা ইনভয়েস লিঙ্ক হয়ে যাবে। এই অ্যালেক্স ব্লাকি একজন কাস্টমারের সাথে দুইটা ইনভয়েস, এর কারণে তখন আমরা ওইখান থেকে সিলেক্ট করব, সিলেক্ট করে এই 60% প্লাস 40%কে একই সুতায় গেথে 100% বানায়, তার উপরে 80% দিয়ে আমরা নিব। তাহলে আমরা চলেন প্রথমটাই, যে 60% বড় ফিগারটাই ক্লিক করি, রিসিভ পেমেন্ট ক্লিক করি। ক্লিক করলে আমাদের ডেটটা কত, 15 তারিখ দেওয়া আছে, আমরা একটু দেখে নিই। এই যে 15 তারিখ, 80% অফ ফুল অ্যামাউন্ট। তার মানে আগে আমার ফুল অ্যামাউন্ট বানাতে হবে, তারপরে নাই 80%, কেননা ভাগে ভাগে আছে তো, 60% আর 40% আছে, তাদেরকে যদি 100% একসাথে না করি, তাহলে 80% আমি ক্যালকুলেট করবো কিসের উপরে। তাহলে 15 তারিখ দিব, আর প্রথম কর্তব্য হচ্ছে 100% বানানো। এখানে পেমেন্ট ডেট 15 ডিসেম্বর 2022 দিলাম। আচ্ছা, পেমেন্ট মেথডটা একটু আগে দিয়েছি, যেহেতু এগুলো অপশনটা আগে। পেমেন্ট মেথড কি, চেক। দেখেন এই যে এইখানে ইনস্ট্রাকশন অনুযায়ী পেমেন্ট মেথড চেক, আনডিপোজিটেড ফান্ড। চেক নাম্বারটা কপি করে নিয়ে যাব, যদি কোনো বায়ার চেক নাম্বার দেয় রেফারেন্স হিসেবে, তাহলে চেক নাম্বার কপি করে ওখানে দিবেন, আর যদি চেক নাম্বার না দেয় নিজে থেকে দিতে যাবেন।
এই যে রেফারেন্স নাম্বার, চেক নাম্বার দিয়ে দিলাম। এইবার ডিপোজিটেড তো কি কোথায়, ব্যাংক অফ ইংল্যান্ডে না, আনডিপোজিটেড ফান্ড, দেখেন এখানে আনডিপোজিটেড ফান্ড, যা ইনস্ট্রাকশন আমি তাই করবো। এখানে কি আছে, আনডিপোজিটেড ফান্ড, এই যে আনডিপোজিটেড ফান্ড চার্ট অফ অ্যাকাউন্টে কুইক বুকস অ্যাড করে রাখছে, আমরা অ্যাড করি নাই কিন্তু। আমরা যেগুলো অ্যাড করছি চার্ট অফ অ্যাকাউন্ট এগুলো কিন্তু সব নাম্বারিং করা। কুইক বুকস অ্যাড করে রাখছে যেটা, সেটা আমরা দিয়ে দিলাম আনডিপোজিটেড ফান্ড, দিয়ে দিলাম। দিয়ে এবার দেখেন আমরা কিন্তু ভিতর থেকে ক্লিক করছি কোনটায়, শুধু একটা ইনভয়েস হয়েছে যেটা বড় ফিগার ছিল 5,016, এটা কিন্তু সিলেক্ট হয়ে 5,016 হয়ে আছে, আর নিচে দেখেন আর একটা ঝুলে আছে, এই যে এটা কিন্তু সিলেক্ট হয়নি, একটা সিলেক্ট হয়েছে, আর একটা কিন্তু সিলেক্ট এখনো হয়নি। তার মানে আমরা 5,016 যদি আমরা পুরোটাও ইনভয়েস করি তাও 60% পারবো, 80% তো হচ্ছে না আমার। তাহলে কি করতে হবে, যেহেতু এই কাস্টমার একই লোক এবং বায়ারের ইনস্ট্রাকশন কি, যে 80% তুমি পেমেন্ট করো ফুল অ্যামাউন্টের, এটা পেমেন্ট রিসিভ করছি এটা রেকর্ড করে দাও যে পেমেন্ট রিসিভ হয়ে গেছে, ফুল যে অ্যামাউন্ট তার উপরে 80%। এখন ফুল অ্যামাউন্ট করার জন্য আমার এই 60% এবং 40%কে আগে এক করতে হবে, তার মানে দুটোই সিলেক্ট করতে হবে, একটা সিলেক্ট আছে আর একটার সাথে আরেকটা সিলেক্ট করলে 100% হয়ে যাবে। তখন আমি এখান থেকে আবার 80%, তাহলে কি করতে হবে, এই যেহেতু একটা এটা 60% আছে, আমি যদি পরেরটা টিক দিই, দেখেন এখানে 5,016 টাকা আছে, একটা সিলেক্ট করে এটা সিলেক্ট করলে দিলে দেখেন এই যে 8,360 সেই টাকাটা হয়ে আসতেছে, সেই টাকাটা হয়ে যাচ্ছে। এখন কিন্তু 100% হয়ে গেছে। 100% কি এবার 80% করার জন্য আমার দুটো উপায়, আমি 80% করতে পারি। এখানে ক্যালকুলেটর রানিং বা ফোনেও আপনারা হিসাব করতে পারেন, তা যেহেতু ল্যাপটপে দেখাই ক্যালকুলেটর, এখানে দুটো মেথড আছে, ঠিক আছে। এটা ওপেন করি, সিস্টেম আছে এর ভিতরে, এইখানের এই অ্যামাউন্টটাকে আমরা 80% করবো, তার মানে এখানে লেখা আছে কত, 8,360 এর 80%। ওহ সরি সরি সরি, গুণ দিব, ভাগ দিয়ে ফেলছি, 8,360 এর 80%, এভাবেও দিতে পারি। এই 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 ফিগারটা, ঠিক আছে, এইভাবে তো বের করলাম 6,688, তার মানে 8,360 এর 80% হবে 6,688। এখন এখান থেকে তো আমি দেখে নিলাম, ক্যালকুলেটর এখানে ওপেন থাকুক, এখানে আরেকটা সিস্টেমে করা যায়। এই দেখেন এখানে একটা ক্লিক করলেন, ক্লিক করলে এই যে অ্যামাউন্ট রিসিভ, এই যে যে ঘরটা, এখানে টাকার ঘরে ধরেন এক প্রথম ক্লিক করবেন, এই যে বাইরে আসি, বাইরে এসে প্রথমে একটা ক্লিক করলাম, পুরোটা সিলেক্ট হয়ে গেল, ব্লু কালার হয়ে গেল। আমি যদি দ্বিতীয় ক্লিক করি, এই যে লাস্টে দুটো জিরো জিরো আছে না, এই যে দুটো জিরো জিরো, দুটো জিরো লাস্টে এসে, মানে এই জিরো, এই যে দুটো জিরো, দুটো জিরোর পরে যে ফাঁকা স্পেস একদম শেষে, দুটো জিরোর পরে আসছি, এসে শিফট চেপে ধরে এইটার উপরে ক্লিক করবো, অর্থাৎ স্টারটা এখানে দিব, দেখেন লাল হয়ে গেল। কিন্তু আমার দরকার নাই, এই যে শিফট দিছি, লাল হয় হোক, আমার বাকি অপশন পর্যন্ত যাইতে হবে। তার মানে এইটা ছিল, এইটা প্রথমে ছিল, আমি শুধু এই ডাবল জিরোর পরে এসে একটা স্টার প্রেস করছি, কিভাবে, ল্যাপটপে শিফট বাটনে ক্লিক করে এইটের উপরে ক্লিক করছি, অর্থাৎ এইট বাটনে শিফট যদি চেপে ধরে ক্লিক করেন স্টার হবে, এটা আমরা সবাই জানি। তাহলে স্টার হওয়ার পরে এবার দিব, এবার কোনো কিছু চেপে না ধরে 80% উপরে ক্লিক করব, পার্সেন্ট, আবার শিফট চেপে ধরে 5 উপরে, এই, তার মানে প্রথমে পুরো যে অ্যামাউন্টটা আছে তার উপরে স্টার ক্লিক করব, ঠিক আছে, স্টার প্রেস করব শিফট চেপে ধরে এইটার উপরে, এরপরে 80 মানে কত পার্সেন্ট, 80 হোক 30 হোক, অর্থাৎ যত পার্সেন্ট হোক সেই পার্সেন্টের অ্যামাউন্টটা দিব, যে 80%, এই 80 দিয়ে এরপরে পার্সেন্ট চিহ্নটা দিব, দিয়ে যদি বাইরে ক্লিক করি, দেখেন এই 6,688, বোঝাতে পারলাম, 6,688। আবার বোঝাই, অনেক এখানে ডাউট থাকতে পারে, ক্যালকুলেটর 8,360 তাই না, এখানে একটু কেটে দিই, 8,360 ছিল মোট অ্যামাউন্ট, এখানে কেটে দিই, ধরেন এখানে আছে 8,360, এটাই আছে। এবার এই যে দুটো জিরোর পরে এসে আমি শিফট চেপে ধরে স্টার্ট দিলাম, এরপরে 80, এরপরে শিফট চেপে ধরে 5 এর পরে ক্লিক করে পার্সেন্ট দিলাম, পার্সেন্ট দিয়ে এখনো কিন্তু চেঞ্জ হয়নি, আমি কিন্তু মাউসটা আমার এখন ওর ভিতরে আছে, যদি বাইরে এসে ক্লিক করি, বাইরে এসে যেখানে ক্লিক করবো দেখবেন পার্সেন্টটা 80% হয়ে যাবে, এই যে ক্লিক করলাম 6,688, এই, তার মানে ওখান থেকে আপনি করতে পারবেন, এই একটা সূচক দিয়ে রাখছে কুইক বুকস। আচ্ছা তাহলে আমাদের এই কিন্তু টোটাল 80% দেওয়া, বাকি 20% এখনো অ্যাকসেপ্ট করতে বলি নাই বিধে আমরা করলাম না। ঠিক আছে, এবার সেভ অ্যান্ড নিউ দেবো না, সেভ অ্যান্ড ক্লোজ দিব। এই কিন্তু আমার ইনভয়েস থেকে, তার মানে প্রথমে এস্টিমেট কিভাবে করব সেটা আমি করলাম, এরপরে এস্টিমেট থেকে কিভাবে ইনভয়েস করব সেটা করলাম, এবং ইনভয়েস থেকে কিভাবে আমি রিসিভ পেমেন্ট করব তাও করলাম, বুঝতে পারলাম। এবার দেখেন এই যে যে ইনভয়েসটা ছিল, এই যে ফার্স্টে 1,001, এটা কিন্তু ক্লোজ তো হয়ে গেছিল, এস্টিমেটটা ক্লোজ হয়ে গেছে, এবার প্রথম যে ইনভয়েসটা পুরোটা পেইড, দেখেন স্ট্যাটাস, এটা কিন্তু সেই 60%।
এই যে 5016, এটা আমরা প্রথমে এখানে ক্লিক করে রিসিভ পেমেন্ট করছি, দেখেন এখন আর রিসিভ পেমেন্ট নাই, তার মানে এই পুরোটা তো রিসিভ হয়ে গেছে, তার জন্য এই জন্য পেইড টিকমার্ক করছে। আর পরেরটাই এই 60% নিয়ে বাকি 20% এর উপরেরটাতে নিচে 40%-এর 20% পেমেন্ট হয়েছে, তার জন্য নিচে লেখা আছে কি দেন, পার্শিয়ালি পেইড, পার্শিয়ালি পেইড এত টাকা। এখন আমাকে বলে নাই, তারপরে যদি আমি করি যে না আমি একটু এখানে রিসিভ পেমেন্টটা আরেকবার করে আসি, যে বাকি যে 20% আছে আমাকে বলা হয়নি, না বললে আমি করবো না, কিন্তু ওই পার্শিয়ালি পেমেন্টের স্ট্যাটাসটা একটু দূর করার জন্য আমি যদি বাকিটা 15 তারিখে করে আসি আবার, যে না 15 তারিখের জায়গায় 16 তারিখে, 16 তারিখে বাকি পেমেন্টটা ক্লিয়ার হয়ে গেছে, এটা কিসে, এটা ধরেন ক্যাশে, সাপোজ এটা ক্যাশে আনডিপোজিটেড ফান্ডে না, দিলাম আমি আনডিপোজিটেড ফান্ডে দিলাম, দিয়ে এটা কি আছে ধরেন এই যে অ্যামাউন্টটা দেখেন, এবার কিন্তু রেস্ট অফ দ্য অ্যামাউন্ট যেটা আছে 20% সবকিছু একবারে সিলেক্ট হয়ে যাবে, আর ইনভয়েস একটা সিলেক্ট হয়েছে। এবার যদি সেভ অ্যান্ড ক্লোজ করি, এবার দেখবেন পার্শিয়ালি পেইডের জায়গায় এই যে এখানে দেখেন এই যে পুরো ক্লোজড, মানে যা ছিল সব ক্লোজড হয়ে গেছে, তার মানে আমি সব পেমেন্ট পেয়ে গেছি, একটা চেকে পাইছি, আর একটা বাকিটা পার্শিয়ালি পেমেন্ট যেটা ছিল দুটোই ক্লোজ হয়ে গেছে, আর এগুলো দুটোই পেইড লেখা। এই হচ্ছে বিষয়, তাহলে কিভাবে চেঞ্জ হবে পরেরটা কিন্তু দেখানো নাই, তারপর আমার দেখানোর মানে কথা হচ্ছে শুধুমাত্র এই কারণে। এখন এর মাঝখানে যখন এই ইনভয়েস সরি এস্টিমেটে প্রবলেম হচ্ছিল, তখন আমরা কি করছিলাম, একটা বিষয় এই যে এস্টিমেটের এখান থেকে আমরা ইনভয়েস একটা করছিলাম, যে ডিরেক্টলি কিভাবে ইনভয়েস করে, সেইটা কোনটা ছিল, এই যে ইনভয়েস ওয়ান। তার মানে প্রথমটা এস্টিমেটের সবকিছু ক্লিয়ার আশা করি। ইনভয়েস ওয়ানে ক্রিস স্মিথের সাথে ডিরেক্টলি কিভাবে একটা ইনভয়েস করে এতটুকু করছিলাম, এতটুকু করার পরে কত তারিখ ছিল, ডিসেম্বর 14। ইনভয়েস যেহেতু আমরা করা দেখছি আর এটাও করলাম, দুটো তিনটে ইনভয়েস যেহেতু করলাম, সেহেতু এটা যখন করছি যে 4%-এর ডিসকাউন্ট গিভেন, এটা যখন রেকর্ড করছি কত তারিখে, ডিসেম্বরের 14 তারিখে। এবার 16 তারিখ, ডিসেম্বরের 16 তারিখে এসে এই যে ক্রিস স্মিথ বলছে যে আমি আপনার কাছ থেকে 2022 সালের 14 ডিসেম্বর লাইফ সেভিং ইকুইপমেন্ট নিয়েছিলাম 5 পিস, ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট নিয়েছিলাম 4 পিস, যাতে ট্যাক্স ছিল 10%, দুটোই ডিসকাউন্ট ছিল 4%। এখন আমি আমার প্রতিষ্ঠানে প্রোডাক্টটা ডেলিভারি আসার পর আমি দেখতেছি লাইফ সেভিং ইকুইপমেন্ট 1 পিস ফেটে গেছে বা ভেঙে গেছে, গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে, বা যে কোনো ভাবে ফেটে গেছে, ওটা আমি বিক্রি করতে পারবো না। এখন কি হয়েছে, আপনি দয়া করে এটা রিটার্ন নেন। তার মানে রিটার্ন পাঠাবে উনি, এরকম বলার কিছু নাই, মুখে ডিরেক্ট রিটার্ন করবে। তাহলে রিটার্ন করে কিভাবে, কুইক বুকসে বা অ্যাকাউন্টিং এ ক্রেডিট নোটের মাধ্যমে। ক্রেডিট নোটটা কি, ধরেন আপনি কোনো একটা প্রোডাক্ট কিনছেন, আপনি কোনো একটা প্রোডাক্ট কিনছেন কারো কাছ থেকে, সেই প্রোডাক্টটা আপনার কাছ থেকে কিনছে, ধরেন আপনার কাছ থেকে কিনছে, এইভাবে বোঝাই যে আপনি অ্যাকাউন্ট্যান্ট, আপনার প্রতিষ্ঠানে থেকে আপনি অন্য একটা কাস্টমার, সাপোজ এখানে ক্রিস স্মিথ আপনার একটা কাস্টমার, তার কাছে বিক্রি করছিলেন দুটো প্রোডাক্ট, একটা 5টা আইটেম, একটা 4টা আইটেম। এখন এই প্রোডাক্টগুলো পাঠাতে যে ডেলিভারি করতে যে আপনার কোনো একটা প্রোডাক্ট ফেটে গেছে বা ভেঙে গেছে, এখন এই প্রোডাক্টটা উনি কি করবে, আপনাকে ক্রেডিট নোট, মানে আপনাকে পাঠাবে, কিন্তু আপনি যখন ওই প্রোডাক্টটা অ্যাডজাস্টমেন্ট করবেন তখন আপনার ক্রেডিট নোট তৈরি করে, ক্রেডিট নোটে রেকর্ড করে আপনার এটা এন্ট্রি করতে হবে, মানে আপনাকে ক্রেডিট নোট প্রস্তুত করতে হবে। সে পাঠাবে, রিফান্ড করবে, রিটার্ন করবে আপনাকে, কিন্তু ক্রেডিট নোট প্রস্তুত করতে হবে আপনার, যে ওটাকে আপনি দেখাবেন কিভাবে, আপনি ওটাকে যে দেখাবেন সেইটা, যে স্টক কোয়ান্টিটি অ্যাডজাস্টমেন্ট করার জন্য কিন্তু আপনাকে ক্রেডিট নোটটা করতে হবে, যে এটা কোন পারপাজে আপনার আবার ব্যাক, মানে যেহেতু ওখানে ইতপূর্বে লেখা মানে দেখানো আছে যে আপনি সেল করছেন, এখন যদি আবার কোয়ান্টিটি একটা বেড়ে যায়, আন্দাজে তো বেড়ে যাইতে পারবে না, একটা সিস্টেমে তো দেখাতে হবে, সেটা হচ্ছে সেই ক্রেডিট নোট, যে কোনো প্রোডাক্ট আমার বিক্রিত প্রোডাক্ট ফেরত আসলে সেটা যে আমি রেকর্ড করবো, সেটা ক্রেডিট নোটের মাধ্যমে রেকর্ড করতে হয়। এখন এই ক্রেডিট নোট তো করবো, ক্রেডিট নোটের আমরা তো এই ইনস্ট্রাকশন এখানে দেওয়া আছে, এই যে দেওয়া আছে রিটার্ন, কিন্তু আমরা এই যে ইতিপূর্বে যেগুলো রেকর্ড করলাম এগুলো আমরা একটু দেখে আসি, এক পলকে একটু দেখবো রিপোর্টে কি ধরনের প্রভাব ফেলছে এটা। রিপোর্ট, এখানে রিপোর্ট নামে একটা জায়গা আছে, যে ইতিপূর্বে যে ট্রানজাকশন গুলো করলাম প্রত্যেকটা, আমি হয়তো অনেক সময় মানে পরের অপশনটা দেখাই দেবো, কিন্তু আপনারা রিপোর্টটা যা যা নিজেরা করবেন, রিপোর্টটা জেনারেট করবেন, মানে রিপোর্ট জেনারেট করার অভ্যাসটা যদি আপনার ভিতর চলে আসে, তা কুইক বুকসে ভালো কিছু করতে পারবেন। এই যে সেলস এক্সপেন্স, এরপরে রিপোর্ট, এখানে রিপোর্ট প্রথমটা ক্লিক করবেন, এখানে সার্চ দিয়ে জুনিয়র যত রিপোর্ট আছে সব রিপোর্ট আপনি এখান থেকে করতে পারবেন সব, মানে আপনার হবে এন্ট্রি করা ট্রানজাকশনটা, আপনার এন্ট্রি করা হবে আপনার কাজ, যত ধরনের ট্রানজাকশন আছে সব এন্ট্রি করবেন, রিপোর্ট কিন্তু হবে অটো জেনারেট। আপনার নতুন করে রিপোর্ট শুধু কমান্ড দিতে হবে যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত, কাস্টমাইজ যদি করতে হয় যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত আমি রিপোর্ট জেনারেট করতে চাই, কোন কাস্টমারের সাথে রিপোর্ট জেনারেট করতে চাই, কোন রিপোর্টটা জেনারেট করতে চাই, এটা হচ্ছে আপনি যা কমান্ড দিবেন সেই অনুযায়ী এখানে পাবেন, এবং সব একই রকম রিপোর্ট অন্তত 10 ক্যাটাগরিতে পাবেন।
ভাগ ভাগ করে পাবেন। এখন যদি আমি আসি, দেখেন এখানে অনেকগুলো রিপোর্ট, এখানেও তো সব পাবেন, যত রিপোর্ট আছে সব এখানে থাকবে। দেখেন অনেক দূর স্ক্রল করা যায়, 100-র উপরে রিপোর্ট জেনারেট করতে পারবেন। এবার এখানে কিছু শর্টকাট করে আছে, যেমন এখানে প্রফিট অ্যান্ড লস ফেভারিট করা আছে, স্টার মার্ক করা আছে সবার, অ্যাকাউন্ট রিসিভেবল এগেইনস্ট সামারি, ব্যালেন্স শিট, প্রফিট অ্যান্ড লস। আমি প্রফিট অ্যান্ড লসে যাব, বা ওখান থেকেও আমি যাইতে পারি সার্চ বারের থেকে। প্রফিট অ্যান্ড লসে এসে রিপোর্ট দেখতে হয় কিভাবে, দেখেন আমি প্রফিট অ্যান্ড লসে ক্লিক করলাম, লাস্ট মান্থের এখানে অল ডেট দিলাম, এই যে উপরে এসে অল ডেট দিলাম, দিয়ে রান রিপোর্ট করলাম। নিচের গুলো আর দরকার নেই। রান রিপোর্ট করলে আমি কি কি, এই যে ডিসকাউন্ট দিয়েছি কত টাকায়, দেখেন রিপোর্ট হিট করছে। সেলস অফ প্রোডাক্ট ইনকাম কত, এটা আসছে। কস্ট অফ সেলস কত টাকা, কস্ট অফ সেলস কত আসছে। স্টক শ্রিঙ্কেজ, স্টক শ্রিঙ্কেজ কত কি আছে, স্টক শ্রিঙ্কেজ নিয়ে ডিটেলস ক্লাস আছে, ঠিক আছে। এরপরে গ্রস প্রফিট এখানে আছে। এক্সপেন্সের ঘরে এখনো কোনো কিছু রেকর্ড করা হয়নি, যেহেতু কেবলমাত্র আজকে থেকে শুরু করলাম। এরপরে নেট অপারেটিং ইনকাম এখানে চলে আসছে, এবার নেট ইনকাম কত সেটাও চলে আসছে, কেননা আমরা এখনো অনেক কিছু রিসিভ পেমেন্ট টেমেন্ট করে নাই, যার কারণে এরকম দেখাচ্ছে। এখন এই হচ্ছে আমাদের রিপোর্ট জেনারেট করা, ঠিক আছে, অল ডেট দিয়ে। তার মানে প্রত্যেকটা স্টেপে এসে আপনি রিপোর্ট জেনারেট করবেন। এখন আসি আমাদের ক্রেডিট নোট ইস্যু করাতে। যে প্রোডাক্টটা আমরা বিক্রি করছিলাম সেটা ফেরত আসছে, এই যে কৃষি স্মিথের কাছে ডিসেম্বরের 14 তারিখে যা বিক্রি করছিলাম সেটা থেকে একটা প্রোডাক্ট ফেরত আসছে, কোনটা, লাইফ সেভিং ইকুইপমেন্ট। এই যে 5 পিস ছিল, ট্যাক্স ছিল 10%, 4% ডিসকাউন্ট ছিল। এখন যখন আমার প্রোডাক্টটা ফেরত আসছে, দেখেন এখানে আর কিছু লেখা নাই, লাইফ সেভিং ইকুইপমেন্ট কোয়ান্টিটি 1, ট্যাক্সও লেখা নাই এই সোজা, আবার ডিসকাউন্টও লেখা নেই। তার মানে কি আমি দিব না? অবশ্যই, কারণ আমি যখন প্রোডাক্ট সেল করছি, যে কয় টাকায় সেল করছি ট্যাক্স বাদ দিয়ে, মানে ট্যাক্সের টাকা যে যোগ ছিল সেটাও আমার বাদ দিয়ে দেখাতে হবে এখান থেকে। আবার ডিসকাউন্ট যেটা আমি ডিসকাউন্ট দিছি তাকে, সেটাও বাদ দিয়ে, বা সেটা আমি এখান থেকে তার কাছ থেকে নিয়ে নিব। বিষয়টা হচ্ছে এই যে আমি তাকে যে ডিসকাউন্ট দিছি সেই রেটে, মানে আমি মোট কথা যে রেটে বিক্রি করছি সেই রেটে আমি পাবো, ঠিক আছে। এই ট্যাক্সের বিষয় টিষয় যেগুলো আছে সবকিছু এখানে ইনক্লুড করতে হবে আমার। তারা এখানে মানে এখানে শো করে বা নাও দিতে পারে, আপনি এটা কমন সেন্সের থেকে বুঝে নিতে হবে। যে সাথে ট্যাক্স 10% ছিল, 4% ডিসকাউন্ট ছিল। তাহলে আমরা চলে যাই ডিসেম্বরের 16, কোথায় কিভাবে যাব, এইখানে এসে প্লাস নিউ আইকন থেকে ক্রেডিট নোটে যাব। ক্রেডিট নোটের মাধ্যমে আমরা লিপিবদ্ধ করব। ক্রেডিট নোট, ক্রেডিট নোটে আসি। ক্রেডিট নোটে আসার পর এখান থেকে আমরা চুজ করব কাকে, এইখান থেকে অ্যালেক্স ব্লাকিকে চুজ করব। ও না, এখানে আছে ক্রিস স্মিথ, সরি, এই যে ক্রিস স্মিথ, আমার ক্রিস স্মিথের সাথে এই যে ট্রানজাকশনটা, ক্রিস স্মিথ, হ্যাঁ। এখানে ডিসেম্বরের 16, 2022, প্রোডাক্ট কি, লাইফ সেভিং ইকুইপমেন্ট, কোয়ান্টিটি একটা, রিটার্ন এখানে লেখা আছে, রিটার্ন লাইফ সেভিং ইকুইপমেন্ট এখানে 16, এই যে 16 ডিসেম্বর 2022, ক্রেডিট নোট। এখানে ডেট অটো নিয়ে নিল নাকি, আচ্ছা না, 16 ডিসেম্বর 2022। এবার আসি পরেরটায়, যেখানে সবকিছু দেওয়া আছে। এখন আমার এখানে দিতে হবে কি, লাইফ সেভিং ইকুইপমেন্ট, LIF, লাইফ সেভিং ইকুইপমেন্ট কোয়ান্টিটি 1, কোয়ান্টিটি 1 ওয়ানই থাকবে। রেট, অ্যামাউন্ট, ট্যাক্স কত পার্সেন্ট ছিল, 10%। কিভাবে বুঝলাম, এই যে আমি ওনার কাছে যখন বিক্রি করি তখন ওনাকে ট্যাক্স ধার্য করা হয়েছিল 10%, উনি কিন্তু ট্যাক্সের টাকাটা দিয়েছিল আপনাকে। দেওয়ার পরে মানে কি, দিতে বাধ্য, মানে এখন না দিক, উনি মানে বাকিতে কিনছে, উনি তো দিবে, পরে দেওয়ার কথা ছিল। তাহলে এখন আপনি যখন ট্যাক্স সহ তাকে মানে ইনভয়েস করছিলেন, তার মানে ট্যাক্সের টাকাটাও তার ঘাড়ে দেওয়া ছিল। এখন যেহেতু প্রোডাক্ট সে দিয়ে দিচ্ছে, তাহলে এই একটা প্রোডাক্টের যে 10% ট্যাক্স যা আসে সেটা আপনি বাদ দিয়ে দেখাবেন, তার মানে ওই দায়ের থেকে সে মুক্ত হচ্ছে। এই জন্য 10%ও এখানে দিয়ে দেখাতে হবে, যা যা থাকবে, যেহেতু আমরা 10% ট্যাক্সটা এখান থেকে দিলাম। এবার ডিসকাউন্ট কত ছিল, ডিসকাউন্ট পার্সেন্ট 4, যেহেতু আমরা একটা প্রোডাক্ট নিয়ে দিচ্ছি এখানেও কিন্তু 4% হবে, ঠিক আছে। এখানে এই যে লাইফ সেভিং ইকুইপমেন্টে 4% ডিসকাউন্ট ছিল, সিঙ্গেল প্রোডাক্টও 4% ছিল, বিধে আমরা 4% এখানে উল্লেখ করে দিলাম। এখানে 10, এখানে 4, লেখা না থাকলেও আমরা বুঝিয়ে দিয়ে দিলাম। দিয়ে এখন কিন্তু আমার ডেটটা ঠিক দিছি কিনা, প্রোডাক্টের সব ডিটেলস ঠিকঠাক দিছি কিনা, দিয়ে যদি সব ঠিক থাকে তাহলে কিন্তু আমি এখন 7 ক্লোজ করবো। এই যে ডিসকাউন্ট 4, 4%, পার্সেন্টে আমার যদি মনে হয় ভ্যালু থাকলো, এখানে 4 দিয়ে দিলেন তাতে কিন্তু হবে না, পার্সেন্টের এসে 4 দিতে হবে, ঠিক আছে। এখানে 4 দিতে হবে, 4% চিহ্ন দেওয়া লাগবে না, এটুকু দিলে এনাফ। তার মানে এই টাকা হচ্ছে আপনার তার কাছে পাইতে যাইতেন, ঠিক আছে। এখন সেটা আর পাচ্ছেন না, যেহেতু আপনি অ্যাডজাস্ট করে ফেললেন। 7 ক্লোজ, তাহলে ক্রেডিট নোট সেভ হয়ে গেল। এই যে ক্রেডিট নোট নাম্বার 1004 সেভ। এখন আমার কথা হচ্ছে যে এই যে ক্রেডিট নোট হয়ে গেল, ক্রেডিট নোট হয়ে যাওয়ার পর এখন আপনার করণীয় কি, ক্রেডিট নোটটা কিভাবে আমরা রেকর্ড করলাম সেটা দেখলাম। এখন আমরা একটু দেখবো যে প্রোডাক্ট লাইফ সেভিং ইকুইপমেন্ট ওইটা আমাদের রিপোর্টে কি বলে। রিপোর্টে কি বলে, যে রিপোর্টে এখন আগে কি রিপোর্ট ছিল, কয়টা কোয়ান্টিটি ছিল আমার দেখতে হবে না। এখন যদি আমরা রিপোর্টে আসি, রিপোর্টে যদি আসি, প্রত্যেকটা কাজ শেষে রিপোর্টে আসবে, ঠিক আছে। আপনারা প্র্যাকটিসের সময় এই ভুলটা করবেন না, যে প্রত্যেকটা কাজ শেষে রিপোর্টে যাবেন, ঠিক আছে।
এটা অবশ্যই জরুরি। এখন এখানে এসে আমি কি নামে এই রিপোর্টটা পাবো? আপনার কি মনে হয় কি নামে পাইতে পারি? আমরা জানি যে যেটা স্টক ওইটাই ইনভেন্টরি, ঠিক আছে? কুইক বুকসে এটাকে স্টক হিসেবে দেখানো হয়েছে, কিছুদিন আগেও এখানে নামটা ছিল ইনভেন্টরি, সেটা ওরা মডিফাই করে স্টক নাম দিয়েছে। তাহলে এখন আমার যদি দেখতে হয় ক্রেডিট নোট আমি ইস্যু করলাম, এটার মাধ্যমে একটা প্রোডাক্ট ব্যাক আসছে আমি রেকর্ড করলাম, এটা আমি কিভাবে দেখতে পারি? কোন রিপোর্টের মাধ্যমে? আমি দিব স্টক, STOCK, স্টক ভ্যালু। এই দেখেন স্টক দুই এক অক্ষর লিখলে কুইক বুকসের সুবিধা এই যে এক দুই অক্ষর লিখলে আমি কি চাচ্ছি সাজেশন এখানে এনে দিবে, এবং সার্চিং করে এই ওয়ার্ড দিয়ে কি কি আছে সবকিছু এনে দিবে। তাহলে স্টক নিয়ে কয় ধরনের রিপোর্ট আছে দেখেন। স্টক ভ্যালুয়েশন সামারি, এটা সংক্ষিপ্ত। স্টক ভ্যালুয়েশন করবে, স্টকটা কত পিস কি আছে সেটা ভ্যালুয়েশনটা করে রাখবে সামারাইজ আকারে, ছোট আকারে। আর স্টক ভ্যালুয়েশন ডিটেইলস আকারেও করবে এখানে। তার মানে একটা বিস্তারিত আর একটা সংক্ষিপ্ত। তো আমরা বিস্তারিতটা দেখবো। আর নিচে আছে স্টক টেক ওয়ার্কশিট। স্টক টেক ওয়ার্কশিট এটা আমাদের পরবর্তী যে ক্লাসগুলো আছে সেখানে আমাদের কাজে আসবে। এখন হচ্ছে আমাদের যেটা জরুরি, স্টক ভ্যালুয়েশন সামারি আমরা দেখতে পারি কিন্তু ওটা দেখবো না, আমরা ডিটেলস একটু দেখবো, তাহলে আমরা আরো বুঝতে পারবো রিপোর্টটা কিভাবে দেখতে হয়। স্টক ভ্যালুয়েশন ডিটেলসে ক্লিক করলাম। ক্লিক করে আমার প্রত্যেকটা রিপোর্ট কত তারিখ থেকে কত তারিখ দেখতে চাই সেটা আমি দিব। আর যদি কিছু না বুঝতে পারি, দিস মান্থ টু ডেট, তার মানে এই মাসের থেকে আজকে যে কয় তারিখ, 1 তারিখ থেকে 2 তারিখের এটা দেওয়া থাকবে। কিন্তু আমরা এখানে এসে অল ডেট দিব সবসময়। যদি কাস্টমাইজ কোনো ডেটের রিপোর্ট দেখতে না চাই, তখন এখানে অল ডেট দিয়ে রিপোর্ট রান রিপোর্টে ক্লিক করব। অল ডেট দিয়ে রান রিপোর্ট। এইবার দেখেন আমাদের কি বিক্রি করা হয়েছে আর কি ব্যাক আসছে এটা দেখতে হবে। এখানে আমাদের যত প্রোডাক্ট অ্যাড করছি সব কিন্তু এখানে চলে আসে। কিন্তু আমার দেখতে হবে কি, আমরা দেখবো হচ্ছে লাইফ সেভিং ইকুইপমেন্টের ব্যাপারটা দেখবো। দেখি দেখুন লাইফ সেভিং ইকুইপমেন্টটা কই। ABCD এইভাবে অ্যালফাবেট অনুযায়ী আছে, আমার এল এ যাইতে হবে। এল এল এল, এই যে লাইফ সেভিং ইকুইপমেন্ট। দেখেন ভালো করে দেখতে হবে বিষয়টা। স্টক 1/1/2018, এই যে লাইফ সেভিং ইকুইপমেন্ট, এই যে এখান থেকে শুরু, এখান থেকে শুরু। আর টোটাল এই যে এখানে ক্লিক পড়ে গেছে, এইখানে ক্লিক করি, এই যে টোটাল লাইফ, এই যে মোটা কালি যেটা দিয়ে লেখা এটা হচ্ছে লাস্ট ফিগার, মানে এটা টোটাল ফর লাইফ সেভিং ইকুইপমেন্ট, মানে একদম রাউন্ড ফিগার লাস্টে এসে, মানে ওটার ব্যালেন্স ফিগার যেটাকে বলে। আর স্টার্টিং যেটা এই যে লাইফ সেভিং ইকুইপমেন্ট ছোট করে, ঠিক আছে? এখানে ছোট করে আছে, আপনি ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করলে হারা যায়, এখানে ক্লিক করবো। এখন দেখি 1/1/2018 প্রথম যখন নিছিলাম স্টক স্টার্টিং ভ্যালু, তখন স্টার্টে ছিল 300 কোয়ান্টিটিতে আমি শুরু করলাম। এরপরে ইনভয়েস করলাম অ্যালেক্স ব্লাকিকে কয়টা, ধরেন এখানে প্রথম এস্টিমেট যেটা ছিল সেইটা বাদ, এস্টিমেট তো একসাথে দুইটা ছিল প্রোডাক্ট, আপনার লাইফ সেভিং ইকুইপমেন্ট দুইটা ছিল, তার প্রথম ইনভয়েসে ছিল 1.80, ঠিক আছে? প্রথম ইনভয়েসে আমরা ওই যে যেটা 60% করছিলাম সেটা 1.80 আসছিল। এখন এখানে 80 মানে পয়েন্টটা আপনি ইগনোর করতে পারেন, কেননা ওটা ভেঙে গেছে দেখাচ্ছে এরকম, ঠিক আছে? ভেঙে গেছে বলতে ফিগারটা যে 2 থেকে 60% করলে সেটা 1.80 এরকম হয়ে গেছে, যে কিছুটা ইনভয়েস করা হয়েছিল তার কারণে এখানে ভেঙে ভাঙা দেখাচ্ছে। আপনি এটা ইগনোর করতে পারেন, যে পয়েন্টটা ইগনোর করতে পারেন, যে ধরেন আপনার 1.8 এটা ইনভয়েস করা হয়েছিল অ্যামাউন্ট, ঠিক আছে? অ্যামাউন্ট বলতে প্রোডাক্ট কোয়ান্টিটি যেটা। এরপরে হচ্ছে কি, পরের দিন 1003 অ্যালেক্স বেলা কি বাকি রেস্ট অফ দ্য অ্যামাউন্ট যখন ইনভয়েস করছিলাম 1.20 এটাতে গেল। এর পরে যেটা ক্রিস স্মিথের সাথে যেটা, সেটা আমরা একটু দেখি। ক্রিস স্মিথের সাথে যেটা, এই যে এই ক্রিস স্মিথের সাথে 5 পিস, এই যে লাইফ সেভিং ইকুইপমেন্ট 5 পিস, কত তারিখ? 14 তারিখ। দেখেন এটা ঠিক আছে কিনা। এই যে 14 তারিখ, 14/12/2022, 1001 ছিল ইনভয়েস নাম্বার, এই যে -5, তার মানে 5টা মাইনাস হয়েছিল। আগে হচ্ছে যে এখানে দুইটা, একটা 1.8 একটা 1.20 মিলে দুইটা মাইনাস হয়েছিল, তার মানে এই 300 থেকে কমে যাবে, যত সেল হবে তত কমে যাবে। তার মানে এখানে হচ্ছে 14 তারিখ সর্বশেষ 5টা মাইনাস হয়ে গেছিল। 5টা মাইনাস হয়েছিল কত দেখেন, প্রথমে 300 থেকে দুইটা বিক্রি হয়ে গেল 298, এরপরে আরো একটা ছিল 297, এরপরে 5টা বিক্রি হলো 97 থেকে 5টা বিয়োগ মানে 292। এখন এই যে 4 তারিখে, মানে সরি 16 তারিখে, ডিসেম্বর 16 2022, এখানে এসে ক্রেডিট নোটের মাধ্যমে 1004 নাম্বার ক্রেডিট নোটের মাধ্যমে ক্রিস স্মিথের একটা কিন্তু আবার ব্যাক আসলো। অন্যগুলো দেখেন বিক্রি যেগুলো করছে সেগুলো মাইনাস, আর এটা প্লাস ফিগার, মানে কিছু নেই মানে প্লাস ফিগার, তার মানে এটা ব্যাক আসছে। এটা আমার অ্যাডজাস্টমেন্ট করে নিলাম আমি আমার অ্যাকাউন্টে। আর এখানে এইখানে ছিল 292, সব জায়গাতে কমছে, 300 থেকে 98 হয়েছে, 97 92 হয়েছে। এখন আর একটা বেড়ে আহ এখানে কিন্তু 293 হয়ে গেছে। 293 এখানে হয়ে গেল। এখন একটা বেড়ে গেল, তার মানে বুঝলেন যে রিপোর্টে কিভাবে প্রভাব ফেলে।
রিপোর্ট কিভাবে জেনারেট হয়। এটা আপনি যদি চান যে বায়ারকে দিতে পারেন, এখান থেকে আপনি প্রিন্ট করে বা এখান থেকেও ডাউনলোড করা যায়, যে এক্সপোর্ট টু পিডিএফ, তারপরে এক্সপোর্ট টু এক্সেল, ঠিক আছে, এইভাবে আপনি দিতে পারেন। যে কোনোভাবে আপনার যা প্রয়োজন হবে আপনি কিন্তু ডাউনলোড করে নিতে পারেন এখান থেকে নিজের মতো করে। তা এই হচ্ছে রিপোর্ট দেখা। তাহলে আমরা এখান থেকে ক্রেডিট নোট কেমনে করতে হয় সেটা আমরা দেখে নিলাম। আর এখানে বাকি আছে যে বিষয়টা, যে রিসিপ্ট পেমেন্ট। রিসিপ্ট পেমেন্টটা আমরা যদিও করছি, এই যে ইনভয়েসের আলোকে রিসিপ্ট পেমেন্ট করছি, ঠিক আছে, রেকর্ড ইনভয়েস, এখান থেকে রিসিপ্ট পেমেন্ট একবার করছি, আরো একবার করবো কোনটা, এই যে আমাদের এখানে যেটা দেওয়া আছে, যে পেমেন্ট রিসিপ্ট, মানে যেটা আমরা ক্রিস স্মিথের সাথে ইনভয়েস করছিলাম, ওইটার কিভাবে করে। আপনার মনে হতে পারে যে এস্টিমেটের থেকে মনে হয় ইনভয়েস যেভাবে করা হয়, সেই ইনভয়েসের থেকে আবার রিসিপ্ট পেমেন্টটা একরকম, আবার ডিরেক্ট ইনভয়েসের থেকে এস্টিমেটেড রিসিপ্ট পেমেন্ট একরকম আর একরকম, এরকম মনে হতে পারে, কিন্তু না। যার কারণে আমি দুই দিক দিয়েই দেখাচ্ছি, যাতে আপনার মনে কোনো মানে এটা নিয়ে বুঝতে অসুবিধা না থাকে যে না দুইটা দুই সিস্টেম কিনা। ইনভয়েসের সব সিস্টেম এক, হয়তো ইনভয়েস কিছু হয় এস্টিমেটের মাধ্যমে আর কিছু হয় ডিরেক্টলি। আর রিসিপ্ট পেমেন্ট ইনভয়েসের থ্রুতেই হয়। আর যেটা নগদে বিক্রি করা হয়, সেটা আমি আপকামিং ক্লাসে দেখবো, যে নগদে বিক্রি করলে, ডিরেক্টলি নগদে বিক্রি করলে এটা হবে সেলস রিসিপ্টের মাধ্যমে আমরা কিভাবে রেকর্ড করি, এটা দেখবো। এখন এটা আমার যেটা একটা আমি ব্যাক করে দিলাম, রিটার্ন রেকর্ড করে রাখলাম ক্রেডিট নোটের আলোকে। এবার বাকি যে বিষয়গুলো সেগুলো আমি একটু করবো। তাহলে পেমেন্ট রিসিভ করছি 20 তারিখ, 20 ডিসেম্বর, 60%। তার মানে এই ক্রেডিট নোট করার পরে 60%, ঠিক আছে। যা এখন এখানে আমি পেমেন্ট করবো 60 আর 30, আর এই ক্রেডিট নোট করার পরেরটা করবো, ঠিক আছে। এখন আমি এই যে যে অপশন ছিলাম এখানে ইনভয়েসে, সরি এই পাশ দিয়ে চলে আসি। এখান থেকে এসে আমি একটু এই অল সেলসে চলে আসবো, ব্যাকে যাই। ব্যাকে যে অল সেলসে এসে আমি এগুলোর রিসিভ পেমেন্ট করবো। রিসিভ পেমেন্ট করলে তারপরে আমার এখান থেকে কাজ করতে সুবিধা হবে। এই যে এইখানে চলে আসলাম। এখানে চলে এসে কার, ক্রিস স্মিথের। ক্রিস স্মিথের এখানে আনঅ্যাপ্লাইড। আনঅ্যাপ্লাইড বলতে কি, এটা কিন্তু আর কখনো আপনার কিছু হবে না। অর্থাৎ ক্রিস স্মিথের যে ক্রেডিট নোটটা, এটা কিন্তু মানে এর উপরে কোনো পেমেন্টের অ্যাপ্লাই করার কোনো সিস্টেম নাই, এই জন্য আনঅ্যাপ্লাইড লেখা আছে স্ট্যাটাসটা। এখন বাকি যেটা আছে, এই যে ক্রিস স্মিথ, এনার ইনভয়েসকে কনভার্ট করতে হবে। দেখেন এখানে অনেকগুলো ইনভয়েস আমরা করছিলাম, সেগুলো এস্টিমেটেড থেকে ছিল। আর এখন ডিরেক্টলি যে ইনভয়েসটা করছিলাম ক্রিস স্মিথের, একদম প্রথমে যে ক্রিস স্মিথের ইনভয়েসটা করছিলাম 1001 নাম্বার ইনভয়েস, ঠিক আছে, সেটা থেকে একটা প্রোডাক্ট আমরা রিটার্ন পাঠাইছি, যেটা এই যে ক্রেডিট নোটের মাধ্যমে রেকর্ড করছি। এখন বাকি যেটা আছে সেটা আমরা রেকর্ড করব কিসের মাধ্যমে, সরি রিসিভ, মানে রিসিভ করব, রিসিভ পেমেন্টের মাধ্যমে এটা রেকর্ড করব। এবার দেখি আমাদের ইনস্ট্রাকশন ছিল যে 20 তারিখে, ডিসেম্বরের 20 তারিখ 60% আমার রিসিভ করতে হবে চেকের মাধ্যমে। এটাও কিন্তু রিসিভ বাই চেক এবং আনডিপোজিটেড ফান্ড। তাহলে 60% 20 তারিখে আমরা সেখানে চলে যাই। এখানে ক্রিস স্মিথ অটোমেটিক্যালি, যেহেতু আমি ওইখান থেকে করতেছি, আমি কিন্তু এই ভিতর থেকে যে প্লাস নিউ আইকন থেকেও রিসিভ পেমেন্ট করতে পারি। সেখানে রিসিভ পেমেন্টে বড় আমার কি করতে হবে, নামটা ক্রিস স্মিথেরটা খুঁজে সার্চ দিলে আমার এখানে অটোমেটিক্যালি ওই ইনভয়েস গুলো অ্যাড করার অপশন চলে আসবে। আর এখান থেকে আমি ওই ট্রানজেকশন ওয়াইজ, এখান থেকে এইখান থেকে ট্রানজেকশন ওয়াইজ কিন্তু আমি করে নিতে পারবো। এখানে তো শো করতেছে না, লাস্ট 12 মান্থ দেওয়া আছে, এখানে দেখেন এখনো সেই অপশনটা থেকে গেছে, অল ডেট আসেনি, একটু প্রবলেম করে মাঝে মধ্যে। আচ্ছা, তাহলে ক্রিস স্মিথ এখানে আমরা সিলেক্ট করছি, ডেটটা সিলেক্ট করুন। আমার কত তারিখ, 20 তারিখে প্রথম বলা আছে, 20 তারিখে একটা, 22 তারিখে একটা। পেমেন্ট মেথড কি, মেবি চেক। চেক, হ্যাঁ, এখানে কিন্তু নাম্বার দেওয়া নেই, এখানে চেক নাম্বার দেওয়া নেই, শুধু 20 তারিখ দেওয়া আছে, 60% দেওয়া আছে, নাম্বার দেওয়া নেই মানে, কিন্তু আনডিপোজিটেড ফান্ড দেওয়া আছে। তাহলে আমরা রিসিভ বাই চেক, রেফারেন্স নাম্বার দিলাম না, এটা কি আনডিপোজিটেড ফান্ডই দেওয়া থাকবে। ডেটটা শুধু একটু মনোযোগ সহকারে দিতে হবে, আর এইখানে দিলাম। দিয়ে এবার খেয়াল করেন, আপনার তো এখানে টাকা ছিল কত, 8225, তাই না। এটা একটু রিলোড দিয়ে আসি, তাহলে আর একটু দেখতে সুবিধা হবে আপনাদের অল সেলসে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন যে এইখানে টোটাল অ্যামাউন্ট কত ছিল। যখন আমি ইনভয়েস করছিলাম তখন তো আর প্রোডাক্টটা ফেরত পাঠাই নাই, বা তখন প্রোডাক্টটা আমার কাছে ফেরত আসে নাই। যে ক্রেডিট নোটের মাধ্যমে যে একটু আগে যেটা ফেরত দেখাইছি, তখন কিন্তু ফেরত আসে নাই, পরে ফেরত আইছে। তার মানে আমার টোটাল যে 1001 নাম্বার ইনভয়েস ছিল, সেই অনুযায়ী টাকা কত, 8025.60। কিন্তু পরবর্তীতে ক্রেডিট নোটের সাথে একটা অ্যাটাচমেন্ট হয়ে গেছে, যেটা অটো টিক মার্ক, আমি কিন্তু দিই নাই। টিক মার্ক আগে থেকে ছিল, যে বলতেছে কুইক বুকস যে তোমার এই 1001 নাম্বার ইনভয়েসের সাথে একটা ক্রেডিট নোট যুক্ত আছে, যেটা অবশ্যই এটার সাথে সমন্বয় করতে হবে। সমন্বয় না করলে, অ্যাডজাস্টিং না করলে তোমার কিন্তু ভুল মানে অ্যাপ্লাই করা হবে। অর্থাৎ তোমার 8025 এটাকে যদি রিসিভ পেমেন্ট করো, তাহলে কিন্তু এটা যদি মানে মানে এখান থেকে অ্যাডজাস্ট না করো, তাহলে কিন্তু তোমার অ্যাকাউন্টিংটা ভুল হবে, ক্যালকুলেটটা ঠিক হবে না। এই জন্য ওরা টিকমার্ক দিয়ে রাখছে যে কোন টাকার সাথে এসেনশিয়াল। তো এইটা যখন টিকমার্ক দেওয়া, দেখেন এই 8025.60
60 থেকে এই 929.28 এটা কিন্তু মাইনাস হবে, ঠিক আছে? এই দেখেন অটোমেটিক্যালি হয়ে গেছে মাইনাসটা, তার মানে অ্যাডজাস্টিং হয়ে 7096.32 অটোমেটিক্যালি এখানে বসে গেছে। তার মানে এটার থেকে এটা বিয়োগ হয়ে গেছে। এখন আমাদের কোন টাকার উপরে এই 60% পাবো? এই 60% পাবো এইটা মাইনাস করা, অর্থাৎ এই টাকা থেকে এই টাকা থেকে এইটা মাইনাস করার পর যে টাকাটা আছে তার উপরে 60%, তার উপরে 30%, ঠিক আছে? তাহলে আমরা চলেন অটোমেটিক্যালি, যেহেতু এই 8000 এত থেকে এত বিয়োগ হয়ে গেছে, তাহলে এই টাকার উপরে আমরা আমরা তো সিস্টেম জেনে গেছি 60% কিভাবে দেখাবো। ওই যে লাস্টে 3 টুর পরে মাউসটা ক্লিক করছি, 3 টুর পরে মাউসটা ক্লিক করছি, এরপরে শিফট চেপে ধরে স্টার ক্লিক করলাম, করে 60, এরপরে শিফট চেপে ধরে 5 এর উপর ক্লিক করলাম, অর্থাৎ পার্সেন্ট। এই যে 7096.32 এর উপরে স্টার মার্ক করলাম, অর্থাৎ স্টার চিহ্নটা গুণ হিসেবে পরিগণিত হয় ল্যাপটপ বা ডেস্কটপে। স্টারটা হচ্ছে মানে ক্যালকুলেটর ক্ষেত্রে গুণ হিসেবে দেখায়। আচ্ছা, তাহলে এখানে দিলাম ইনটু, ইনটু স্টার চিহ্নটাকে আবার স্টারও মনে করতে পারেন, ইনটু যা মনে করেন, ইনটু চিহ্নটা হবে ইনটু। এখন ইনটু দেওয়ার পরে 60% পার্সেন্ট চিহ্নও দিলাম, দিয়ে বাইরে যদি ক্লিক করি এইটা হবে আমার 4257.79, এটা হবে আমার 60%। তাহলে আমি এটা ডেট দিলাম কত, 20 তারিখ দিয়ে আমার, আর কিন্তু এখানে একটার সাথে একটা অ্যাডজাস্টেড হয়ে গেছে, এই জন্য আমি কিন্তু এখানে সেভ অ্যান্ড ক্লোজ করে দিব। যদি কোনো নোট থাকতো আমি দিতাম, নাই বিধায় আমি কিছু দিচ্ছি না, সেভ অ্যান্ড ক্লোজ হয়ে গেছে। আমার এখানে ট্যাক্স ট্যাক্স কিছু দেওয়ার নাই। এবার দেখেন এখানে বলতেছে যে ক্লোজড, কোনটুকু ক্লোজড দেখেন, যতটুকু আমি পেমেন্ট করছি কৃষি স্মিথের সেইটুকু ক্লোজড, আর বাকিটা কিন্তু সে রয়ে গেছে। তার মানে 20 তারিখের যেটা, 20 তারিখের যেটা সেইটা ক্লোজড হয়ে গেছে, অর্থাৎ 60%। আর বাকি যেটা আছে মানে পার্শিয়ালি দেখেন, তার মানে এইটা পুরো হয়ে গেছে, পুরো হয়ে বাকি যেটা ছিল এই যে এইখান থেকে পার্শিয়ালি যতটুকু বাকি ছিল সেটুকু কিন্তু এখানে রয়ে গেছে। এখন আমার বাকিটা করতে হবে। এখন বাকিটা কি আছে, 22 তারিখে 30%, পুরোটা বলা নেই কিন্তু 22 তারিখে 30%, এটাও কিন্তু চেক আনডিপোজিটেড ফান্ড, তার মানে বাকিতে 10% সেটা কিন্তু বলা নেই। তার আমার যা বলা আছে তাই করলাম। এবার দিব কোথায়, এই যে একই একই ইনভয়েসে এখানে ক্লিক করব, এখানে যে অ্যামাউন্ট থাকবে। এবার আছে কিন্তু একটা ভেজাল, ভেজালটা কি বলেন তো? আমার তো প্রথমে ক্যালকুলেট করে নিতে হতো, প্রথমে আমার ক্যালকুলেট করে নিতে হতো। এখন আমার কি মনে করবো, এখানে 40% আছে, 40%, তাই না? এখন 40% যদি থাকে, দেখেন এখানে মূল অ্যামাউন্ট সেই ইনভয়েস 1001 নম্বর ইনভয়েসে এই টাকা, সাথে এইটা মাইনাস এখনো কিন্তু দেখানো যাচ্ছে, এখনো দেখা যাচ্ছে। এখন এইটা আছে কত, এইটা যে অ্যামাউন্টটা আছে সেইটা হচ্ছে 60%-এর পরে, বাকি 40% আছে। এখন আমার ওখানে তো টাকাটাও আমার খেয়াল করা ছিল না, এখন আমার একটু খেয়াল করতে হবে। এই যে এইটা আমরা একটু ক্যালকুলেট করব। ধরেন 8025.60 ছিল, 8025.60, এখান থেকে মাইনাস হয়েছে কত, দেওয়া হয়ে গেছে কত, সেটা একটু দেখবো আমরা। ওপেন ব্যালেন্সে তো এইটা, আচ্ছা এইটা দেখতে পারবো এইখানে গেলে, এইখানে গেলে এখানে তো আসেই না এখন অল সেলসে, দেখা যাক এখানে আসে কিনা। অল ডেট, হুম, এখানে ক্লোজ হয়েছে 4025, ও না 4257.79, এখান থেকে মাইনাস হবে, মাইনাস না, মাইনাস না, আগে একটু আমরা একটু ক্যালকুলেট করে নিই বাকি 40%-এর মানে কিসে কত পার্সেন্ট হবে, একটু একটু 8025, 8000 এখানে দেওয়া আছে, এই যে 8025.60 ভাগ 100, ও না এটা থেকে মাইনাস হবে ওই ক্রেডিট নোটেরটা, ক্রেডিট নোটেরটা মাইনাস করে দেখতে হবে। মাইনাস এখানে ক্রেডিট নোটে কত, ক্রেডিট নোটে আছে 929, 29.28, এই হচ্ছে আমার, আরে প্লাস হয়ে গেল তো, ভাগ হয়ে গেল, 8000, 8025.60 মাইনাস 900, এই 929 এই যে ফিগারটা, এইটার উপরে আমি করছি কত, এইটার উপরে 60% করছি। এখন এটাকে আমি একটু ভাগ দিয়ে যদি নেই, ভাগ, ভাগ যদি 100 দিই, তাহলে কি হবে, আমার 100% বের হয়ে যাচ্ছে না?
এই হচ্ছে আমার কত, এই হচ্ছে আমার 1%। 1%, এখন আমি বেরোবো 30%। দেখেন ভালো করে, এটা হচ্ছে আমার 1%। এখন যদি আমি এটা এই 1% বের করে যদি এইটাকে আমি একটু মনে রাখবো, এইটাকে পুরোটাকে 709632, এটাকে একটু কপি করে রাখলাম, কপি করে আমি একটা নোটপ্যাডে রাখি। আচ্ছা, এই শিটেই রাখি, এখানে রাখি। এটাতে কাজে দিবে, কেন কাজে দিবে? কারণ এক একজন এক এক রকম ভাবে ক্যালকুলেশন করতে পারবেন। এখানে ক্যালকুলেশন আমি শেখাচ্ছি না আপনাদের, শুধু এতটুকু যে সিস্টেমটা আপনি কোন ভাবে সহজ হবে। অনেকে একই ক্যালকুলেশন বিভিন্ন ভাবে করতে পারবেন, কোনো সমস্যা নাই। আমি 1%টা বেরোচ্ছি, 1% বের করে এইখানে আমি গুণ দিয়ে দেখবো যে আমি যে 60% করছি এটার সাথে যদি গুণ দেই 60%, মানে 60 দিয়ে গুণ দিই, তাহলে 4257.79 ঠিক আছে কিনা, আমি সেটা একটু দেখতে চাচ্ছি। 4257.79 ঠিক আছে। তাইলে আমার এই যে 1% আমি রেকর্ড করে যেটা রাখছি, এবার আমি 30% ভ্যালুয়েশন করে নিতে পারবো। এই যে এটা দিয়ে এটা আমি কপি করলাম, এটা কপি করে আমি এটা দিয়ে 30%, তার মানে বাকি যে 10% সেটা থেকে যায়, কোনো ব্যাপার না। এখানে আমি যদি একটু বসাই, পেস্ট করি, এইটা এইটা গুণ 30%, 30 30 ভাগ গুণ করলে এই যে 2228.896, মানে 8 9 এর জায়গা আমি 9 শূন্য নিতে পারি। 8 9 6 6 আছে, মানে 8 9 কে আমি 9 9 কে এখানে 10, অর্থাৎ 8 9 কে 9 শূন্য নিতে পারি, ঠিক আছে। 89 6 কে 90 করে নিতে পারি, তাহলে 2128.90 এটা আমি ধরে নিতে পারি, ঠিক আছে। এটাও তারপরে এখানে একটু কপি কপি করে রাখি। এটা হচ্ছে মানে লাস্ট 30%, আর এখনো এরপরে 10% রেস্ট অফ অ্যামাউন্ট হিসেবে রয়ে যাবে। তাহলে আমার এখন যদি এখানে করতে হয়, তাহলে আমার এখানে দিতে হবে কত? এখানে কিন্তু আমার ভাগ করে, আমি যদি এটাকে ভাগ দেই, এটাকে আমার কিছু যদি মনে করেন যে না আমি এখানে পার্সেন্টেজ করব, এখানেও পার্সেন্টেজ করে নিতে পারেন। কিন্তু আমার কথা হচ্ছে যে আমি এখানে যদি আগে থেকে ক্যালকুলেট করি যে না আমার এই 40%-এ 30% পেমেন্ট দেখাতে হবে, তাহলে 40%-এর 1%, বা টোটাল 100%-এর 1% কত, বা এখান থেকে যে 40 ভাগ আছে আমি জানতেছি, সেই 40 ভাগ দিয়ে আমিও কিন্তু বেরোয় নিতে পারবো। ক্যালকুলেশন বিভিন্ন রকম আছে। আমি 30% হিসেবে আমার যে অ্যামাউন্টটা আসে 200, সরি 2128.90, 2128.90, 2128.90 এটা দিয়ে দিলাম, এটা পেমেন্ট দিলাম। এখন রেস্ট অফ অ্যামাউন্ট কত থাকে? রেস্ট অফ অ্যামাউন্ট ততই থাকে যে 2128 হয়নি, 2128 হয়নি এখানে, 2128 হবে, 2111 হয়ে গেছে, ওই 18 হয়ে গেছে, 2128, এই এই 2128.90। এখন যদি আপনি মনে করেন যে বাকি 10%টা কই, বাকি 10% থেকে যাবে কোথায়, দেখেন আমি এটা সেভ করি। 2128.90 যদি ঠিক থাকে, 2128.90 এটা যদি ঠিক থাকে, আমার ডেট হবে কত, এখানে এখানেও হবে ক্যাশ, ক্যাশ না চেক, এখানেও চেক। আমাদের এখানে দিয়েছে 22 তারিখ, সবকিছু দেখে নিই। 22 তারিখ প্লাস 30%, চেক, আনডিপোজিটেড ফান্ড, সবকিছু ঠিক আছে দিয়ে আমার ডেট সবকিছু দিলাম। এইবার আমি সেভ অ্যান্ড ক্লোজ দিলাম। এবার দেখবেন ওই রেস্ট অফ অ্যামাউন্টটা কিন্তু এখানে রয়ে যাবে। রেস্ট অফ অ্যামাউন্ট এই যে এখানে, এইখানে কিন্তু একটা অ্যামাউন্ট এখানে রয়ে গেছে, ঠিক আছে। বাকি যে 10% এটা রয়ে গেছে। এখন এখানে ওই 1638.91 বলতে কি বোঝাচ্ছে, এই অ্যামাউন্টটা যে এই যে আমি এখানে ক্রেডিট নোট করছি এইটা কিন্তু এর সাথে অ্যাডজাস্টেড আছে এখনো, মানে এই 8025 যেহেতু ফিগারটা আছে সেইটা অ্যাডজাস্টেড এখানে, মানে এখান থেকে মাইনাস হয়ে গেছে, মাইনাস আমরা করে দেখাইছি, কিন্তু এই ফিগারটা 8025 এখান থেকে কিন্তু চেঞ্জ হচ্ছে না এই লেখাটা থেকে, কিন্তু হিসাবের বেলায় আমরা কিন্তু ঠিক মতো দেখাতে পারছি। এখন যদি এটাকে রিসিভ পেমেন্ট করতে যান, এবার দেখতে পারবেন মূল অ্যামাউন্ট কত, ওখানে দেখাইছে 1600 কত, আর এখানে দেখবেন অ্যামাউন্টটা কত, এই দেখেন 709, 709.67, এটা হচ্ছে মূল আমার 10%, ঠিক আছে। এইটাকে গুণ দেন 709 গুণ আপনার যে বাকি যা আছে, ঠিক আছে, অর্থাৎ প্রথমে যেমন হয়েছিল 7090.63, এবারে সেই 10%-এ 709। এবার দেখেন এখানে 709 দেখাচ্ছে 10%, আমরা তো জানি, কিন্তু এখানে দেখাচ্ছে 1638.91, এটা কোনটা? এই 709-এর সাথে এই 929.28 একসাথে অ্যাটাচড হয়ে, যেটা ক্রেডিট নোটের মাধ্যমে আমি দেখাইছি আমার এখানে চলে আসছে, কিন্তু মূল যে ইনভয়েসের টাকাটা ছিল সেই টাকার সাথে আর এই টাকা মিলেও কিন্তু এখনো আছে। তার মানে বাকি 10% করলেও আমার হয়তো রিসিভ হবে, আমি ধরেন এই বাকি 10% করে ফেলি, দেখা যাচ্ছে আমার স্ট্যাটাসটা কি হয়। ধরে নেন আমাকে বাকি 10% বায়ার করতে বলেনি, তারপর আমি এখানে 22 তারিখের জায়গায় আমি এটাকে দিলাম ক্যাশ, ক্যাশ দিয়ে
22 তারিখের জায়গায় 24 তারিখ, মানে এটা বোঝার সুবিধার্থে করতেছি। যেটা কয়ার করতে বলবে না সেটা আমরা করবো না, কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে যে এই স্ট্যাটাসটা কি হবে সেটা অনেকের আনক্লিয়ার যাতে না থাকুক সেজন্য আমি একটু চাচ্ছি। দেখেন এইখানে 1638.91 দেখাচ্ছে, কিন্তু আমরা ইনভয়েস করলে এখানে কত হচ্ছে দেখেন, 709.63। আবার এই যে ক্রেডিট নোট, তার মানে এই 1638.91 আর এইটা, এই দুটো কিন্তু এই এই যে যে 929.28 আর এই ফিগারটা যোগ হয়ে হচ্ছে কিন্তু 1638.91, এছাড়া আর কোনো কিছু না। ঠিক আছে, এখন আমরা 7 ক্লোজ করলে দেখি ওই স্ট্যাটাসটা কোথায় যায়। ওখানে যে 1638 ছিল, এইখানে এই যে পার্শিয়ালি পেইড, এবার দেখেন অল ক্লোজ, সব ক্লোজ হয়ে গেছে। ঠিক আছে, এখন কিন্তু এই 8025 লেখাটা আছে ঠিকই, কিন্তু এই 8025-এর হিসাবটা কই, ব্যাখ্যাটা কি? 8025-এর প্রথম ব্যাখ্যা হচ্ছে ক্রেডিট নোটের মাধ্যমে 929.28 এটা গেছে। এর পরেরটা হচ্ছে যে প্রথম ইনভয়েসের মানে ইনভয়েসের থেকে প্রথম রিসিভ পেমেন্ট যেটা করছি সেইটাই গেছে। দ্বিতীয় ইনভয়েসের মানে যে দ্বিতীয়টা হচ্ছে ওই ইনভয়েস থেকে রিসিভ পেমেন্ট করছি সেইটাতে গেছে। আর তৃতীয়ত যাতে রেস্ট অফ অ্যামাউন্ট 10% ছিল সেটাও করলাম, সব কিন্তু গেল। তার মানে এর যে মানে গ্যাপটা ছিল ক্রেডিট নোটে যেহেতু দেখানো ছিল। ঠিক আছে, এইটার ফিগারটা এখানে এই যে এই 8025-এ ছিল বিধায় দেখানোর সময় এরকম দেখাইছে। আশা করি ক্রেডিট নোট থেকে রিসিভ পেমেন্ট এটা ক্লিয়ার। আর রেকর্ডিং ইনভয়েস ইনভয়েস সরি এস্টিমেট এস্টিমেট থেকে কিভাবে সেই এস্টিমেট থেকে আবার ইনভয়েস করতে হবে সেটাও দেখালাম। আর রেকর্ডিং ইনভয়েস ডিরেক্টলি ইনভয়েস কিভাবে করতে হবে সেটাও দেখালাম। হয়তো প্রথমে এখানে রিলোডের কারণে ওয়াল যে অপশনটা, এই যে ওয়াল অপশনটা আসছিল না, ইভেন ইনভয়েসটা রেকর্ড করলে শো করে নাই ফার্স্টে, তার জন্য হয়তো একটু এলোমেলো হয়ে গেছে। এখন এটার জন্য আমিও প্রস্তুত ছিলাম না, তার জন্য ক্ষমা প্রার্থী। কারণ এখানে দেখা যাচ্ছে যে টেকনিক্যাল যদি কোনো ইস্যু হয়ে যায় সেখানে তো কিছু হাত থাকে না। একটা ক্লাস শুরু থেকে শেষ পর্যন্ত সব প্রস্তুতি নিয়ে বসতে হচ্ছে, যে বড় যদি আনুষঙ্গিক অনাকাঙ্ক্ষিত কোনো কিছু হয়ে যায় তার জন্য আপনাদের যে কোশ্চেন আছে কোশ্চেন নিব।